Assalamu alaikum. Welcome to the 17th lecture of History of English Literature 2, GED 2231 or GED 247. Today, it is the continuation of the last lecture. In lecture 16, we have already started postmodern literature. We tried to find a definition of postmodern literature. Then we tried to find out some characteristics. সংজ্ঞা বের করার চেষ্টা করেছিলাম। We tried to define কি রকম সংজ্ঞা হতে পারে। সংজ্ঞা বের করতে গিয়ে দেখলাম যে বিষয়টা যথেষ্ট জটিল। সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই তার আগে আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্সটা জানতে হবে। ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছিলাম। এই পয়েন্টগুলোর মধ্যে যে পয়েন্টগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে প্যাস্টিশ। প্যাস্টিশ শব্দটার মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাট কপি পেস্ট করে ম্যাশ আপ করা, কোলাজ আকৃতি, অনেকগুলো স্টাইল কাট পেস্ট করে সেটাকে নতুন এক স্টাইলে রূপ দেয়া। এই প্যাস্টিশের সেটা হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। একটা সাহিত্যের মধ্যে স্যার একটা টেক্সটের মধ্যে পূর্ববর্তী টেক্সটের রেফারেন্স দেয়া। জি বলেন। স্যার আপনার কথা মাঝে মাঝে গ্যাপ দিয়ে যাচ্ছে স্যার। ও, যেখানে একটু বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি ওটা আবার বলবো। স্যার আজকে প্রিভিয়াস আমাদের লাইনটা আপনি কি বললেন ওইটা একটু গ্যাপ দিয়ে গেছে স্যার। ও আচ্ছা, আমরা আলোচনা করছিলাম গত লেকচারে আমরা পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্য আলোচনা করেছি, ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট মডার্ন লিটারেচার। আজকে আমরা সেই বৈশিষ্ট্যগুলোকেই বিভিন্ন উদাহরণের আলোকে উই উইল ট্রাই টু ফাইন্ড এক্সাম্পল, উদাহরণের মাধ্যমে সেগুলোই আমরা বোঝার চেষ্টা করব আর একটু ভালো করে। আজকে আমাদের টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন কি স্লাইডে? জি স্যার। পোস্ট মডার্ন নভেলস অ্যান্ড নভেলিস্ট। আপনারা একটা কাজ করেন, এই স্লাইডে যতটুকু আছে ততটুকু আপনারা রিড আউট করতে থাকেন। আজানটা শেষ হলে আমি আবার শুরু করছি। একটু রিড আউট, একটু আপনারা দেখতে থাকেন।
ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে আমাদের আলোচনা গত ক্লাসের আলোচনারই এক্সটেনশন। আমরা অনেক কিছু রিভাইজ করব। The topic of today's lecture is postmodern novels and novelists. আমরা একটা আর্টিকেল থেকে পড়ছি, আর্টিকেলটা লিখেছেন নাসরুল and novelist. পোস্ট মডার্ন নভেল বলতেই আমরা যে দুটো বৈশিষ্ট্য সবার আগে আমাদের মাথায় আসে, আইকনোক্লাস্টিক অ্যান্ড ইররেভারেন্ট। আইকনোক্লাস্টিক অ্যান্ড ইররেভারেন্ট, এই দুটো শব্দের অর্থ মূলত একই। আইকনোক্লাস্ট বলতে আমরা কি বুঝি? আইকনোক্লাস্ট শব্দটার মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি বা কোনো আইডিয়া সমাজের প্রথাগত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ অন্যরকম কোনো কিছু একটা করার চেষ্টা করে, তখন আমরা সেই বিষয়গুলোকে, সেই ব্যক্তিকে বা সেই আইডিয়াটাকে আইকনোক্লাস্টিক বলে থাকি। পোস্ট মডার্ন নভেল পূর্ববর্তী যত নভেল ছিল সবগুলো থেকেই অনেক বেশি অন্যরকম। উত্তরাধুনিক উপন্যাস। The postmodern novel is by definition a radical experiment. এটা একেবারেই অন্যরকম একটা পরীক্ষা নিরীক্ষা চলছে উপন্যাসের উপরে। It emerges when a writer feels the customary tropes of fiction have been exhausted. কথাটার মানে কি? মডার্ন পিরিয়ডে এই আইডিয়াটা প্রথম সাহিত্যিকদের মনে আসছে যে আমরা যদি লিটারেচার বা সাহিত্যের মাধ্যমে তুলে ধরতে চাই, তাহলে ওই ভিক্টোরিয়ান আমলের বা রোমান্টিক যুগের স্টাইলে আমরা উপন্যাস লিখতে পারবো না। উপন্যাস যদি হয় আমাদের বাস্তব জীবনের প্রতিফলন, ইফ লিটারেচার ইজ দ্য মিরর অফ আওয়ার লাইফ, সেই কথাটাই যদি আমরা মাথায় রাখি, তাহলে ওই নিওক্লাসিক্যাল পিরিয়ডে অথবা রোমান্টিক বা ভিক্টোরিয়ান পিরিয়ডে ঔপন্যাসিকরা যেভাবে উপন্যাস লিখে গেছেন সেইভাবে উপন্যাস লিখলে আর চলবে না। কাস্টমারি ট্রোপস অফ ফিকশন মানে ট্র্যাডিশনাল ফিকশন রাইটিং টেকনিক, ট্র্যাডিশনাল নভেল লেখার যে টেকনিক তখন প্রচলিত ছিল, ইট ওয়াজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট মডার্ন রাইটার্স। পোস্ট মডার্ন উপন্যাসিকরা তারা বলছেন যে এই পুরাতন পদ্ধতিতে আর লেখা সম্ভব না। এখন যারা নিজেদেরকে পোস্ট মডার্নিস্ট দাবি করছেন, ফর দ্য পোস্ট মডার্নিস্ট, উত্তর আধুনিক যারা নিজেদেরকে দাবি করছেন, তারা বলছেন the well-worn genre of novel is insufficient. চার্লস ডিকেন্সরা, ড্যানিয়েল ডেফো বা জোনাথন সুইফট এরা যেভাবে নোভেল লিখে গেছেন ওইভাবে এই যুগে আর উপন্যাস লেখা উচিত হবে না, কারণ সেইভাবে আমরা বর্তমান সময়ে মানুষের জীবনটাকে তুলে ধরতে পারছি না। ওয়েল ওয়ার্ন জানরা, গতানুগতিক ট্র্যাডিশনাল নভেলে আমাদের বর্তমান অস্তিত্বটাকে সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়, and no longer capable of conveying the imagination of the writer or the magnitude of historical event. ইতিহাস যেভাবে বদলে গেছে, সময় যেভাবে বদলে গেছে, এই পরিবর্তিত সময় এবং এখনকার সময়ে মানুষের যে কল্পনা শক্তি, এখনকার মানুষের যে চিন্তা ভাবনা,
এই সব বিষয়গুলোকে যদি আমরা নভেলে ফুটিয়ে তুলতে চাই তাহলে পুরাতন স্টাইলে, ওল্ড স্টাইলে সেটার যথেষ্ট না। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। Several critics agree that postmodern fiction, এই postmodern পিরিয়ডে যেসব গল্প লেখা হচ্ছে বা উপন্যাস লেখা হচ্ছে, this is actually a product of post World War II period, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মানুষের জীবনধারা, মানুষের চিন্তা ভাবনার পদ্ধতি যেমন অনেকখানি পাল্টে যাচ্ছে, সেই পরিবর্তনের একটা ধাক্কাই কিন্তু এই পোস্ট মডার্নিজমকে প্রতিষ্ঠিত করার পেছনে দায়ী। সো পোস্ট মডার্ন লিটারেচারকে আমরা বলছি ইট ইজ অ্যাকচুয়ালি আ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু ফিনোমিনন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর একটা বিষয়। আমরা মডার্ন ফিকশন যখন পড়েছি সেখানে আমরা বেশ কিছু উপন্যাসিকের নাম পেয়েছি, যাদের নাম আমরা এখানেও পাবো। At that time, many of the major modernist writers such as Joseph Conrad, যাকে নিয়ে আমরা আলোচনা করেছি, মার্সেল প্রুস্ট, ফ্রান্স কাফকা, জেমস জয়েসকে নিয়ে আমরা আলোচনা করেছি, and Virginia Woolf had died. আমরা যেই সময়টার কথা বলছি সেই সময়ে এরা আর কেউ সাহিত্য রচনা করছেন না। কনরাড, জয়েস, উলফ, কাফকা, প্রুস্ট এরা সবাই মৃত। Other writers, including William Faulkner and Ernest Hemingway, Faulkner, they had ceased publishing innovative and experimental work. তারা আর কোনো নতুন স্টাইলে, নতুন পরীক্ষা নিরীক্ষায় উপন্যাস আর পাবলিশ করছেন না। আমরা এমন এক সময়ের কথা বলছি যখন ফকনার, হেমিংওয়ে তারাও লেখা থেকে অবসর নিয়েছেন। তারা আর নভেল রাইটিং এ কোনো এক্সপেরিমেন্টেশন আর দেখাতে পারছেন না, তারা অবসর নিয়ে ফেলেছেন। Critics also tend to concur the postmodernism is an extension of rather than a decisive break or deviation from modernism. এখন যারা সমালোচক, যারা শিল্প সমালোচক, তারা তো বসে নাই, তারা তো গবেষণা করেই যাচ্ছেন যে সাহিত্য কিভাবে বদলে যাচ্ছে। তারা বলছেন যে পোস্ট মডার্নিজম আসলে মডার্নিজম থেকে খুব বেশি আলাদা কিছু না। পোস্ট মডার্ন হচ্ছে ইজ অ্যান এক্সটেনশন, পোস্ট মডার্ন ইজ অ্যান এক্সটেনশন অফ মডার্নিজম। পোস্ট মডার্নিজম এটা ওই মডার্নিজম সেটারই একটা বর্ধিত অংশ। ইট ইজ অ্যান এক্সটেনশন rather than a decisive break or deviation. আমরা এটা বলতে পারি না যে পোস্ট মডার্নিজম থেকে অনেক বেশি আলাদা। বিটুইন মডার্নিজম এন্ড পোস্ট মডার্নিজম, আধুনিকতা এবং উত্তর আধুনিকতা, এই দুইয়ের মধ্যে আমরা খুব বেশি ডিসাইসিভ ব্রেক, খুব বেশি পার্থক্য বা ডেভিয়েশন, খুব বেশি বিভেদ কিন্তু পাই না। আমরা বলতে পারি পোস্ট মডার্নিজম হচ্ছে মডার্নিজমেরই একটা বিবর্তিত অংশ। মডার্নিজমই ধীরে ধীরে ম্যাচিউরড হয়ে পোস্ট মডার্নিজমে পরিণত হচ্ছে। এই পর্যন্ত আমাদের ধারণাগুলো পরিষ্কার কিনা দেখেন। তাহলে আমাদের মূল আইডিয়াগুলো কি কি? এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আমরা খুব অল্প কথায় সামারি করি তাহলে কি বলা হবে? তিনটা কথা। এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি আমি তিনটা কথা বলেছি। এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি I have over and over discussed 3 points. Point number 1, যারা উত্তরাধুনিক ঔপন্যাসিক, যারা উত্তরাধুনিক সাহিত্যিক, পোস্ট মডার্ন রাইটার যারা, তারা বলছেন ওই পুরাতন স্টাইলে আর নতুন উপন্যাস লেখা লজিক্যাল হবে না। আমাদের নতুন জীবনধারা, নতুন জীবনযাপন, এটাকে নতুন স্টাইলে, নতুন টেকনিক অ্যাপ্লাই করে লিখ। তারপর স্যার ওয়াল্টার স্কট, থ্যাকারে, ওইদিকে ড্যানিয়েল ডিফো, জোনাথন সুইফট,
এদের স্টাইলে আমরা আর আমাদের নতুন জীবনযাপনের গল্প লিখতে পারবো না, এটা ন্যায্য হবে না, ইট উইল বি আনফেয়ার। তার মানে পোস্ট মডার্ন রাইটার তারা দে আর লুকিং ফর নিউ টেকনিক্স, ট্র্যাডিশনাল টেকনিকটাকে তারা বাদ দিয়ে নতুন টেকনিক ফলো করার চেষ্টা করছেন। এটা ছিল আমার পয়েন্ট নাম্বার 1। এরপরে আমি যে বিষয়ে কথা বললাম সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম ইজ অ্যাকচুয়ালি আ পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফেনোমেনা। পোস্ট মডার্নিজম মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি কনরাড, জয়েস, ভুলফ এরা মোটামুটি সবাই মৃত। উইলিয়াম ফকনার, হেমিংওয়ে তারাও অবসর নিয়ে নিয়েছেন, তারাও আর লিখছেন না। এই সময়টাতে পোস্ট মডার্নিজম বলে একটা ধারা তখন প্রচলিত, শুরু হচ্ছে পোস্ট মডার্নিজম। থার্ড পয়েন্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম ইজ নাথিং সেপারেটেড ফ্রম মডার্নিজম। মডার্নিজম থেকে যে খুব বেশি আলাদা তা কিন্তু না। পোস্ট মডার্নিজম হচ্ছে মডার্নিজমেরই একটা এক্সটেনশন, এক্সটেন্ডেড পার্ট। তাহলে আমরা নেক্সট পার্টে যাই। এই সময়ে আমরা যাদের যাদের লেখাগুলো আলোচনা করব তাদের নামগুলো আমরা দেখে নেই। Many different authors have been labeled postmodernist. অনেককেই আমরা উত্তর আধুনিক সাহিত্যিক বলে তাদেরকে চিহ্নিত করি। কারা কারা এরা? These writers include, এদের মধ্যে বেশিরভাগই নতুন নাম, আপনারা একটু ধৈর্য ধরবেন, কারো কারো নাম মনে রাখতে হবে। These writers include Thomas Berger, Richard Brautigan, Don Lelilo, William Gaddis, Vladimir Nabokov, Thomas Pynchon, Peter Ackroyd, Angela Carter, Salman Rushdie, Umberto Eco। এদের মধ্যে আশা করি কয়েকজনের নাম আপনাদের শোনা আছে, যেমন থমাস পিনচন, এই নামটা পরিচিত থাকার কথা। থমাস পিনচন, এটা গত ক্লাসে আমরা তার সম্পর্কে কথা বলেছিলাম, পিনচন, থমাস পিনচন। দেন সালমান রুশদি, সালমান রুশদির নাম আপনাদের কারো কারো জানা থাকার কথা, সালমান রুশদি। আম্বার্তো ইকো। এদের সবার মধ্যেই আমরা পোস্ট মডার্নিস্ট অ্যাটিটিউড লক্ষ্য করি, এদেরকে পোস্ট মডার্নিস্ট নভেলিস্ট নামে আখ্যায়িত করা হয়। এখন লাইক দ্য মডার্ন নভেল, আধুনিক উপন্যাসের মতোই পোস্ট মডার্ন নভেল ইজ সাবভার্সিভ। সাবভার্সিভ মানে কি? পোস্ট মডার্ন নভেল ইজ সাবভার্সিভ। সাবভার্সিভ মানে কি? সাবভার্সিভ মানে হচ্ছে দ্যাট ইজ it counters traditional notions of plot, narrative, chronology and character development. ট্র্যাডিশনাল উপন্যাসে, গতানুগতিক উপন্যাস, গতানুগতিক উপন্যাস বলতে আমরা কোন উপন্যাস বোঝাচ্ছি? 18th সেঞ্চুরি নভেল, ভিক্টোরিয়ান নভেল, এই নভেলগুলোকে আমরা বলছি ট্র্যাডিশনাল নভেল। ট্র্যাডিশনাল নভেলগুলোতে প্লট, ন্যারেটিভ, ক্রোনোলজি, ক্যারেক্টার ডেভেলপমেন্টের যে ধারণাগুলো ছিল, পোস্ট মডার্ন নভেল এসে সেগুলোকে সব বাতিল করে দিল। প্লট নিয়ে যে আইডিয়াটা ছিল সেই প্লটের আইডিয়াটা চেঞ্জ হয়ে গেল, ন্যারেটিভের আইডিয়াটা চেঞ্জ হচ্ছে, ক্রোনোলজি যেটা বলেছিলাম গত ক্লাসে, ইভেন মডার্ন ফিকশনে আমরা বলেছিলাম আ নিউ ভিউ অফ টাইম, সময় সম্পর্কে নতুন ধারণা আসার ফলে ক্যারেক্টারের মধ্যে যে ডেভেলপমেন্ট দেখানো উচিত সেই জিনিসগুলোতে পরিবর্তন আসলো। All the ideas about plot, narrative, chronology and character development, এই সব বিষয়ে যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা নতুন নতুন আইডিয়া আমাদের সামনে উপস্থাপন করলেন। প্লটে আসি। ট্র্যাডিশনাল নভেলে একটা প্লট থাকতে হবে। ইট ইজ অফ দ্য নভেল, নভেলের একটা সেন্ট্রাল অ্যাকশন থাকবে। সেন্ট্রাল অ্যাকশনে আমরা দেখতে পাবো আমাদের যে প্রোটাগনিস্ট সে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে কাহিনীকে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল উপন্যাসের একটা
গুরুত্বপূর্ণ উপাদান। পোস্ট মডার্নিস্টরা এসে বললো না, প্লট থাকতেই হবে এমন কোনো কথা না, ইট ইজ নট নেসেসারি টু হ্যাভ এ প্লট। আরে আমরা আমাদের জীবন যাপন করি, আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্লট আছে? ওইভাবে কি আমরা সবকিছু প্ল্যান করে আগাতে পারি? আমাদের লাইফটাই তো রিফ্লেক্ট করব উপন্যাসে। তাহলে আমাদের লাইফেই যেহেতু ওইভাবে প্লট নাই, তাহলে কেন আমি উপন্যাসে প্লট রাখবো? তারা চ্যালেঞ্জ করলেন। আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে প্লটের ধার ধারি না, তাহলে কেন উপন্যাসে প্লট থাকতে হবে? চ্যালেঞ্জ আসলো। তারপর ন্যারেটিভ। ট্র্যাডিশনাল উপন্যাসগুলোতে গল্পটা কে বলে? ইউজুয়ালি দ্য নভেলিস্ট হিমসেলফ ইজ দ্য স্পিকার। উনি একটা অমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলতে থাকেন, অথবা মাঝে মাঝে ক্যারেক্টার গুলো তাদের মনের ভাব প্রকাশ করে। তবে মূলত যিনি ঔপন্যাসিক উনিই ন্যারেটর, উনি তার অমনিশিয়েন্ট পয়েন্ট অফ, নায়কের মনে কি চলছে, নায়িকার মনে কি চলছে, নায়কের বাবার মনে কি চলছে, নায়িকার মায়ের মনে কি চলছে, ভিলেন যে তার মনে, উনি সবকিছু জানেন, উনি সবকিছু চমৎকার ভাবে আমাদের সামনে ব্যাখ্যা করছেন। কিন্তু আমাদের বাস্তব জীবনে কি এমন কেউ আছে যে আমাদের সবকিছু ব্যাখ্যা করতে পারে? ইজ ইট অ্যাকচুয়ালি পসিবল টু নো এভরিথিং? মনের সবকিছুকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে জানা সম্ভব? সুতরাং গতানুগতিক নভেলে আমরা যে ন্যারেটিভের দেখা পাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আনরিয়াল। ওইভাবে আসলে ন্যারেটিভ পাওয়া অবাস্তব, অসম্ভব। তাহলে বাস্তব জীবনে যদি এরকম ন্যারেটিভ পাওয়া অসম্ভব হয়ে থাকে, তাহলে কেন আমরা নভেলে এরকম মিথ্যা ন্যারেটিভকে সাজাচ্ছি? তার মানে যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা এসে ন্যারেটিভটাকে বাতিল করে দিলেন, যে এইভাবে লিখলে হবে না। মডার্ন ফিকশনে আমরা আর নিউ ভিউ অফ টাইম নিয়ে আলোচনা করেছি, ওটা আপনারা আবার যাবেন, ওটাতে কভার করবেন। ওটাতে অলরেডি আমি ক্রোনোলজি নিয়ে আলোচনা করে ফেলেছি, এখন আর এখানে আলোচনা করছি না। 4 নাম্বারটাতে চলে যাচ্ছি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। গতানুগতিক উপন্যাসে আমরা দেখতে পাই যে মূল চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার্স গুলো, তাদের মধ্যে ক্যারেক্টারে পরিবর্তন হয়। উপন্যাসের শুরু, মাঝখান এবং শেষ যদি আমরা বিবেচনা করি, আমরা দেখব ক্যারেক্টার গুলোর মধ্যে একটা পরিবর্তন আসে, তারা ম্যাচিওরড হয়, তাদের ক্যারেক্টার ডাইনামিক হয়। কিন্তু আসলে কি আমাদের ক্যারেক্টারই পরিবর্তন হয় কিনা? মূলত যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা চ্যালেঞ্জ করলেন যে উই আর চ্যালেঞ্জিং দিস নোশন অফ ক্যারেক্টার ডেভেলপমেন্ট। যেভাবে গতানুগতিক উপন্যাসে ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখানো হয়, এইভাবে আসলে আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় না। দ্যাট ইজ আ রং নোশন, দ্যাট ইজ ফল্টি। সুতরাং তারা এটাকেও বাতিল করে দিলেন। ট্র্যাডিশনাল উপন্যাসের যত উপাদান ছিল সবগুলোকে তারা প্রত্যাখ্যান করলেন, আউটরাইট রিজেক্টেড। তাহলে পোস্ট মডার্ন নভেলের কথাটা কি? আমরা ধীরে ধীরে যাই। পোস্ট মডার্ন নভেলস আর অফটেন ডেসক্রাইবস অ্যাজ সেলফ রিফ্লেক্সিভ। পোস্ট মডার্ন নভেলগুলো মূলত সেলফ রিফ্লেক্সিভ। সেলফ রিফ্লেক্সিভ, সেলফ মানে আত্ম, রিফ্লেক্সিভ মানে হচ্ছে বিশ্লেষণ। পোস্ট মডার্ন নভেলগুলো মূলত নিজেকেই নিজে বিশ্লেষণ করে। সেটা কি? দ্যাট ইজ সেলফ রিফ্লেক্সিভ কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? Center on the nature of fiction itself. পোস্ট মডার্ন নভেলে আমরা ফিকশনের আইডিয়াটা, দ্য নেচার অফ ফিকশন, এই যে কাল্পনিক, আমরা মূলত কল্পনা করেই তো লেখা হয় উপন্যাসগুলো, বাস্তবের উপর ভিত্তি করে, বাস্তব থেকে শিক্ষা নিয়ে, বাস্তবের অনুকরণে, বেসড অন রিয়েলিটি আমরা উপন্যাস লিখি। এখন এই যে ফিকশন, এই ফিকশন সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার না। পোস্ট মডার্ন নভেলিস্টরা তারা এই যে ফিকশন আইডিয়া, এই যে ফিকশন বিষয়টা, এই ফিকশন কি এটা আমাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছেন। এতদিন পর্যন্ত ট্র্যাডিশনাল উপন্যাসে আমরা ফিকশনকে যেভাবে বুঝে এসেছি, জেনে এসেছি, আমাদের জানায় বেশ কিছু ভুল আছে। সো হোয়াট ইজ দ্য নেচার অফ ফিকশন? ফিকশনের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? পোস্টমডার্ন নভেলের বিষয়বস্তু কি? পার্ট, এর ইন্টিগ্রাল পার্ট হিসেবেই আলোচনা হবে
nature of fiction and are written as though fiction is independent of society, reality, and any realm outside itself. Fiction স্বাধীন. Fiction is independent of society. সমাজের অধীন না. Fiction সমাজের অধীন না. সামাজিকভাবে স্বাধীন. Fiction is independent of reality. বাস্তবতা থেকেও স্বাধীন. And finally, fiction is independent of any realm outside itself. ফিকশনকে যে সমাজের নিয়ম কানুন মেনেই লিখতে হবে, ফিকশনকে যে বাস্তবতার নিয়ম কানুন মেনেই লিখতে হবে, নানা রকম নিয়ম কানুন মেনেই যে ফিকশনকে গড়ে তুলতে হবে, এই জায়গায় এসে পোস্ট মডার্ন নভেলিস্টরা অবজেকশন জানালেন। ফিকশন ইজ, সমাজকে সবসময় মাথায় রাখতে হবে, সমাজ এবং সময়কে যে সবসময় মাথায় রেখে ফিকশনটাকে রচনা করতে হবে, এই বিষয়ে পোস্ট মডার্ন নভেলিস্টরা অবজেকশন করছেন। তার মানে অবজেকশনটা মূলত কোথায়? সোসাইটি, রিয়েলিটি, এই বিষয়ে কারা বেশি বকবক করেছিল, কাদের প্যাচাল বেশি ছিল? যারা রিয়েলিস্ট তারা। কারা রিয়েলিস্ট ছিল? রিয়েলিস্ট নভেলিস্টদের মধ্যে আমরা আমাদের এই সিলেবাসে সবার প্রথমে আলোচনা করেছি জেন অস্টেনকে। জেন অস্টেন, যদিও উনি রোমান্টিক পিরিয়ডে ছিলেন, উনি রিয়েলিস্ট নভেল লিখেছেন। পরবর্তীতে আমরা ব্রন্তে সিস্টার্সদের মধ্যে, জর্জ এলিয়টের মধ্যে, আমরা থ্যাকারে, ডিকেন্সের মধ্যে কিছু কিছু আমরা রিয়েলিজম খুঁজে পাই। এখন এই যে 18th সেঞ্চুরি বা ভিক্টোরিয়ান নভেল, এই নভেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ফিকশন সবসময় সমাজকে অনুসরণ করেছে। ফিকশন ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন সোসাইটি অ্যান্ড রিয়েলিটি। পোস্ট মডার্ন নভেলিস্টরা এসে ওই জায়গাটাতে অবজেকশন করলেন যে আমি তো লিখছি রূপকথা, আমি তো সামাজিক ডকুমেন্টারি, সোশ্যাল রিপোর্ট লিখতে বসিনি। দিস ইজ নট অ্যাবাউট সোশ্যাল ডকুমেন্টারি, উই আর নট ক্রিয়েটিং সোশ্যাল ডকুমেন্টারি। আমি লিখছি রূপকথা। এখন আমি যখন রূপকথাই লিখবো, তাহলে কেন আমি সমাজ, বাস্তবতা, এই বিষয়গুলোকে সবসময় মাথায় রেখে করব? ইফ আই এম রাইটিং মিথ, আই এম রাইটিং ফিকশন, ফিকশনের মতো ফিকশন হওয়া উচিত না? যদি আমি রূপকথাই লিখবো, তাহলে কেন এত নিয়ম কানুন আমি মানব? The origin of autonomous postmodern novel can be found in the essays of early modernist writer as Oscar Wilde. অস্কার ওয়াইল্ডের কথা আমরা আলোচনা করেছি মডার্ন ড্রামাতে। এই অস্কার ওয়াইল্ড, তার যে উপন্যাস পিকচার অফ ডরিয়ান গ্রে, পিকচার অফ ডরিয়ান গ্রেতে আমরা এই অটোনোমাস পোস্ট মডার্ন নভেলের কিছু আঁচ পাই। অস্কার ওয়াইল্ড, আমরা তার অবদান স্বীকার করছি, তবে উনি পোস্ট মডার্ন নভেলিস্ট নয়, উনি পোস্ট মডার্ন নভেলিস্ট নন, তবে তার উপন্যাসে আমরা হালকা ছাপ পাচ্ছি। The origin of autonomous postmodern novel can be found in essays of early modernist writers. অস্কার ওয়াইল্ডের রচনায়, কিছু রচনায় আমরা পোস্ট মডার্ন নভেলের যে কিছু ছাপ, সেগুলো পাচ্ছি। অস্কার ওয়াইল্ড is talking about autonomous postmodern novels. উনি আরো কি আর্গিউ করছেন? অস্কার ওয়াইল্ড আর্গিউ করছেন কার বিরুদ্ধে? Oscar Wilde is arguing against Aristotle's premise that the art imitates life. এই জায়গায় এসে উনি অবজেকশন করলেন। অ্যারিস্টটল বলে গিয়েছিলেন শিল্প সবসময় জীবনকে অনুকরণ করে, মানে শিল্প হচ্ছে জীবনের উপর নির্ভরশীল। আর্ট ইমিটেটস লাইফ, জীবনকে অনুকরণ করেই শিল্প, তার মানে শিল্প হচ্ছে জীবনের উপর নির্ভরশীল। অস্কার ওয়াইল্ড, উনি অ্যাস্থেটিসিজমে বিশ্বাস করতেন, আর্ট ফর আর্ট সেক, যেটা আমরা হিস্টোরি অফ মডার্ন নভেল, হিস্টোরি অফ 20th সেঞ্চুরি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা আলোচনা করেছিলাম অ্যাস্থেটিসিজম। সেই অ্যাস্থেটিসিজমের উপর ভিত্তি করে উনি বলেছেন আর্ট ফর আর্ট সেক, নট আর্ট ফর লাইফ সেক্স। জীবনের জন্য শিল্প না, শিল্পের জন্য শিল্প। তার মানে শিল্প
সবসময় যে জীবনের উপর নির্ভরশীল থাকবে তা না। শিল্পের একটা আলাদা স্বাধীনতা প্রয়োজন আছে। ওয়াইল্ড এমন কথা বললেন যে লাইফ অ্যাকচুয়ালি ইমিটেটস আর্ট। আমরা শিল্পের মাধ্যমে জীবনকে নিয়ন্ত্রণ করি, জীবন শিল্পকে অনুকরণ করে। তাহলে সেই হিসেবে শিল্পের একটা আলটিমেট ফ্রিডম থাকা জরুরি, স্বাধীনতা থাকা প্রয়োজন। লাইফ ইমিটেটস আর্ট, জীবন সবসময় শিল্পকে অনুকরণ করে। এরপর আমরা একটু নিচের দিকে আসি, হাইলাইট করা আছে। আমরা একটু আগে ট্র্যাডিশনাল নভেলের কথা আলোচনা করছিলাম। সঞ্জিদা জাহান আছেন? সঞ্জিদা জাহান? Yes, sir. ওই হাইলাইটেড অংশটুকু একটু পড়বেন। Okay, sir. The novel had been so thoroughly grounded in realism. Novels originated in the 18th century and featured, among other literary devices, narratives that imitated the structure and style of biographies and histories so that their characters seemed real. That this realism, however, was only a kind of pretense. থ্যাংক ইউ। এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটু আগে বললাম যে 18th সেঞ্চুরি নভেল অথবা জেইন অস্টেনের রিয়েলিস্টিক নভেল বা ভিক্টোরিয়ান নভেল, ওদের মূল কথাটা ছিল উপন্যাস হতে হবে রিয়েলিস্টিক। এবং ওদের রিয়েলিজমটা কেমন ছিল সেটাই এখানে একটু বলা আছে যে ওদের উপন্যাস, দ্য নভেল হ্যাড বিন সো থারলি গ্রাউন্ডেড ইন রিয়েলিজম, তারা বাস্তবতার উপর এতটাই নির্ভরশীল ছিল। রিয়েলিস্ট নভেলস অরিজিনেটেড ইন 18th সেঞ্চুরি, এটা আমরা বারবার করে বলছি যে হেনরি ফিল্ডিং এর সময়টা, হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, জোনাথন সুইফট, এই যে এদের সময়টাতে প্রথম রিয়েল নভেল, ফার্স্ট নভেল ওই সময় লেখালেখি হচ্ছে 18th সেঞ্চুরি। এবং উপন্যাসের মূল কথা ছিল বাস্তবতা অনুসারী হতে হবে, ইট শুড বি বেসড ইন রিয়েলিজম। এখন তারা কিভাবে এই রিয়েলিজমটা আদায় করবে, কিভাবে রিয়েলিজমটা তৈরি করবে? Realist novels originated in 18th century and featured, among other literary devices, narratives that imitated the structure and style of biographies and histories. রিয়েলিস্টিক নভেল তারা কিভাবে লিখবে, রিয়েলিস্টিক নভেল তারা কোথা থেকে অনুপ্রেরণা নেবে? Narratives that imitated the structure and style of biographies and history. জীবনী এবং ইতিহাস, জীবনী এবং ইতিহাসের উপর ভিত্তি করে তারা উপন্যাস লিখবে। উপন্যাসের স্ট্রাকচার অ্যান্ড স্টাইল, উপন্যাসের স্ট্রাকচার অ্যান্ড স্টাইল কোথা থেকে তারা নেবে? ফ্রম বায়োগ্রাফিজ অ্যান্ড হিস্টোরিজ, ইতিহাস থেকে এবং বিখ্যাত ব্যক্তিদের জীবনী থেকে, জীবনী থেকে এবং ইতিহাস থেকে। জীবনী বায়োগ্রাফি গুলোর স্টাইল কেমন ছিল, স্ট্রাকচার কেমন ছিল, সেইটা ফলো করে আমরা দেখলাম বিল্ডাংসরোমান লেখা হচ্ছে। টম জোন্স আপনারা পড়েছেন আশা করি, টম জোন্স, অথবা পড়বেন ভবিষ্যতে। 18th সেঞ্চুরি লিটারেচার 2-তে, 18th সেঞ্চুরি লিটারেচার 2-তে আপনাদের পড়ার কথা টম জোন্স। টম জোন্স আপনারা যখন পড়েছেন তখন সেটা একটা বিল্ডাংসরোমান, পিকারেস্ক নভেল। এখন সেটার স্ট্রাকচার এন্ড স্টাইল এটা দ্যাট অফ বায়োগ্রাফিস। বায়োগ্রাফির স্ট্রাকচার এবং স্টাইল ফলো করে তারা উপন্যাস লিখছেন। এবং ইতিহাসের যে বর্ণনাগুলো, ঐতিহাসিক বর্ণনা,
হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট, সেই হিস্টোরিক্যাল অ্যাকাউন্টের যে স্ট্রাকচার এন্ড স্টাইল, এটাকে ফলো করে তারা রিয়েলিস্টিক উপন্যাস লেখার চেষ্টা করছেন। কেন তারা এটা করছেন? কেন কেন তারা বায়োগ্রাফি অ্যান্ড হিস্টোরির স্ট্রাকচার স্টাইল ফলো করছেন? Why are they following the structure and style of biographies and history? কেন তারা বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং ইতিহাস, এই অ্যাকাউন্টগুলো, এই বর্ণনা, এই বিবৃতিগুলোর স্ট্রাকচার এবং স্টাইল কেন তারা অনুসরণ করছেন? যাতে so that their characters seemed real, বাস্তবসম্মত চরিত্র যেন তারা ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু আলটিমেটলি তারা যেটা লিখছে সেটা তো মিথ্যা। That this realism, however, only a kind of pretense, এটা একটা ভান, ভনিতা। আলটিমেটলি তারা যে উপন্যাসটা লিখছে, রিয়েলিস্টিক উপন্যাস, কেউ বলতে পারবে না দ্যাট ইজ ট্রুথ, সেটা কি সত্য বলা যাবে না। এখন আলটিমেটলি আপনি তো মিথ্যাই বললেন, আপনি যতই রিয়েলিজম রিয়েলিজম বলে মুখে ফেনা তুলে ফেলেন, কিন্তু আলটিমেটলি আপনি কি লিখছেন? ইউ আর রাইটিং প্রিটেন্স, লাই, ডিসেপশন। আপনি প্রকৃত জীবনী ফলো করে উপন্যাস লিখছেন, ঐতিহাসিক হিস্টোরিক্যাল ডকুমেন্ট, সেগুলোকে স্টাডি করে আপনি ওই স্ট্রাকচার স্টাইল ফলো করে ঠিক আপনি উপন্যাস লিখছেন। কিন্তু ইউর রিয়েলিস্টিক নভেল, it doesn't matter how much realistic it is, that is a fiction, সেটা তো তাহলে প্রিটেন্স। এখন তার সাথে or willing suspension of disbelief, as Samuel Taylor Coleridge called it, এই যে suspension of disbelief, এই বিষয়গুলো আমরা এখন যদি মাথায় রাখি, তাহলে আলটিমেটলি টার্গেটটা কিন্তু ফুলফিল হচ্ছে না, সামথিং ইজ রং দেয়ার। এখন আমরা পোস্ট মডার্ন নভেল, উত্তরাধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য যখন আমরা পড়ছি, তখন আমরা প্রথম যে বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে প্যাস্টিশ। লেটস ফোকাস অন দ্য পোস্ট মডার্ন নভেল অ্যাজ প্যাস্টিশ। পোস্ট মডার্ন নভেল অ্যাজ প্যাস্টিশ, প্রথম বৈশিষ্ট্য প্যাস্টিশ। Because literature itself is often the subject of postmodern novels, it is not surprising that genres such as historical novel are parodied and satirized and became the subjects of pastiche. উত্তরাধুনিক উপন্যাস, পোস্টমডার্ন নভেলে অন্যতম বিষয়বস্তু হচ্ছে সাহিত্য। তারা সাহিত্যের উপর ভিত্তি করেই কিন্তু উপন্যাস লিখছেন। মানে উপন্যাসের অন্যতম বিষয়বস্তু হচ্ছে লিটারেচার ইটসেলফ। পোস্টমডার্ন নভেলে তো বিভিন্ন ঘটনার বর্ণনা থাকবে, এর সাথে সাহিত্য নিয়েও সেখানে আলোচনা আছে। পোস্টমডার্ন নভেলের সাবজেক্ট ম্যাটার গুলো যদি আমরা লক্ষ্য করি, সাহিত্য হচ্ছে অন্যতম সাবজেক্ট ম্যাটার। It is not surprising that genres such as the historical novel, এই যে ঐতিহাসিক উপন্যাস যাকে আখ্যায়িত করা হয়, বিশেষ করে স্যার ওয়াল্টার স্কট রোমান্টিক পিরিয়ডে উনি বেশ কিছু হিস্টোরিক্যাল নভেল লিখেছিলেন। আমরা যখন রোমান্টিক নভেল পড়েছিলাম তখন কিন্তু আমরা স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে আলোচনা করেছি, ওনার হিস্টোরিক্যাল নভেল। উনি শুরু করেছিলেন হিস্টোরিক্যাল নভেল, এরপরে আরো বহু হিস্টোরিক্যাল নভেল লেখা হয়েছে। দেখা গেল পোস্ট মডার্ন পিরিয়ডে সেই হিস্টোরিক্যাল নভেলগুলোকে প্যারোডি করা হচ্ছে, স্যাটারাইজ করা হচ্ছে। And this historical novel become the subject of pastiche. সেই হিস্টোরিক্যাল নভেলগুলোর উপর ভিত্তি করে কোলাজ উপন্যাস, ম্যাশআপ নভেল লেখা হচ্ছে। E.L. ডক্টরো, প্রথম যে নামটা আমরা মনে রাখবো, E.L. ডক্টর, তারপরে OW, ডক্টরোর একটা উপন্যাস 1975 সালে পাবলিশড হয়েছিল, র্যাগটাইম novel. It was published in 1975.
উপন্যাসটা লিখেছিলেন E.L. ডক্টরো। ডক্টরো তার র্যাগটাইম উপন্যাসে কি করেছেন? He introduces historical figures such as anarchist Emma Goldman and high society player Evelyn Nesbit and has them interact in ways that would seem improbable in conventional historical fiction. উনি কি করেছেন? বিভিন্ন সত্যিকারের ঐতিহাসিক বিভিন্ন চরিত্রকে উনি উনার উপন্যাসের মাধ্যমে তুলে এনেছেন এবং তারা একজন আরেকজনের সাথে এমন ভাবে কথা বলছে, এমন ভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এটা টোটালি অড। ঐতিহাসিক চরিত্র, যখনই আমরা ঐতিহাসিক চরিত্রের কথা বিবেচনা করি তখন তাদের প্রতি আমাদের কিন্তু অন্যরকম একটা শ্রদ্ধাবোধ কাজ করে। যেমন নবাব সিরাজউদ্দৌলা, আমাদের এই বাংলা ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলার প্রতি আমাদের কিন্তু অন্যরকম এক সহানুভূতি কাজ করে। যদিও মানুষ হিসেবে উনি খুব বেশি সুবিধার লোক ছিলেন না, নবাব সিরাজউদ্দৌলা মোটেও এরকম রসগোল্লা মার্কা আহামরি কেউ লোক ছিলেন না, ওনার মধ্যে যথেষ্ট ত্রুটি ছিল, উনি দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন না। তারপরেও সিরাজউদ্দৌলার প্রতি আমাদের একটা আলাদা সহানুভূতি সবসময় কাজ করে। এখন সিরাজউদ্দৌলাকে যদি আমরা আমাদের কোন একটা উত্তরাধুনিক উপন্যাসের একটা চরিত্র হিসেবে তুলে আনি, সিরাজউদ্দৌলাকে নিয়ে আসলাম, আর ধরেন ঐতিহাসিক আরেকটা চরিত্র যদি আমরা তুলে আনি, সাপোজ ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম এবং সিরাজউদ্দৌলা এই দুটো চরিত্রকে আপনি আপনার একটা গল্পে বা উপন্যাসে জায়গা করে দিলেন। তারা, সিরাজউদ্দৌলা এবং ক্ষুদিরাম, এরা কি করছে? একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। একজন বরিশালের ভাষায় ঝগড়া করছে, যে সিরাজউদ্দৌলা সে বরিশালের ভাষায় ঝগড়া করছে, আর যে ক্ষুদিরাম সে নোয়াখালীর ভাষায় ঝগড়া করছে। এই যে তারা ঝগড়া করছে, তাদের ঝগড়ার মধ্যে অবশ্যই একটা কৌতুক সহজেই আনা সম্ভব, যেহেতু বরিশাল এবং নোয়াখালীর এই ডিবেটটা আমাদের কালচারে এটা কিন্তু বেশ রিচ। এখন এই দুই সাইডে আমরা যদি দুই হিস্টোরিক্যাল পার্সনকে আনতে পারি, তাহলে এর মধ্যে আলাদা একটা কমেডি, আলাদা একটা হিউমার, আলাদা একটা পাঞ্চ কিন্তু অ্যাড হবে। ঠিক অনেকটা সেই রকমই আমরা E.L. ডক্টরো র্যাগ টাইমে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। দে আর অ্যাক্টিং, ঐতিহাসিক চরিত্রগুলো এই র্যাগ টাইম উপন্যাসে এমনভাবে রিয়্যাক্ট করছে, এমনভাবে একজন আরেকজনের সাথে কথা বলছে, আলাপচারিতা করছে, দ্যাট উড সিম ইমপ্রবেবল, যেটা আপাত দৃষ্টিতে ট্র্যাডিশনাল উপন্যাসের আইডিয়া অনুযায়ী মনে হবে ইমপ্রবেবল, অসম্ভব। ইন উইচ দ্য নভেলিস্ট ইজ ইউজুয়ালি কোয়াইট কেয়ারফুল টু পোর্ট্রে হিস্টরি অ্যাকুরেটলি। হিস্টোরিক্যাল নভেলগুলো কি হয়? অনেক বেশি গম্ভীর হয়, উপন্যাসিক খুব সাবধানে বিষয়গুলো ডিল করেন। কিন্তু পোস্ট মডার্ন পিরিয়ডে ইতিহাসকে অনেকটা খেলার ছলে ব্যবহার করা হচ্ছে, ইচ্ছামতো ব্যবহার করা হচ্ছে, হিস্টরিটাকে নিয়ে ইচ্ছামতো ছেলে খেলা করা হচ্ছে, হিস্টরি ইতিহাসকে তছনছ করা হচ্ছে। এতে কি হচ্ছে? আমাদের মনে রাখতে হবে, ফিকশন, নভেল, এটা কিন্তু আমরা জেনারেল নলেজ গ্যাদার করার জন্য বা ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু আমরা উপন্যাস পড়ি না। উপন্যাস পড়ার আমাদের মূল উদ্দেশ্য কি থাকে? আমরা কেন উপন্যাস পড়ি? নাম্বার 1, এন্টারটেইনমেন্ট। নাম্বার 2, লার্নিং অ্যাবাউট আওয়ারসেলফ, নিজেদের সম্পর্কে জানার চেষ্টা করি। এর মধ্যে কেউ যদি উপন্যাসটাকে ঐতিহাসিক জ্ঞান অর্জনের কোনো পথ হিসেবে ব্যবহার করে তাহলে সেটা কিন্তু ভুল হবে। এই জায়গাটায় বেশিরভাগ ঐতিহাসিক ঔপন্যাসিক তারা এই ভুলটা করে। তারা ইতিহাসের সাথে কাল্পনিক ঘটনাগুলোকে এমনভাবে জড়ান যে অনেক সময় মনের অজান্তেই যারা পাঠক তারা ভুল শিক্ষায় শিক্ষিত হয়, তারা ভুল ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করে। দেখবেন অনেক ঐতিহাসিক উপন্যাসে এমনভাবে ইতিহাসের সাথে উপন্যাসের বিষয়বস্তুকে জড়িয়ে ফেলা হয়েছে, অনেক সময় ইতিহাস বিকৃত হয়ে যায়। ওইভাবে যে ইতিহাসটা পাঠকরা শিখছে
সেটা হচ্ছে ভুল ইতিহাস। E.L. ডক্টরও উনি ইচ্ছা করে ইতিহাসকে বিকৃত করছেন এবং উনি পাঠককে বোঝানোর চেষ্টা করছেন যে হিস্টোরিক্যাল নভেল, ঐতিহাসিক উপন্যাস বলে আমরা যে উপন্যাসগুলো পড়ি সেগুলো থেকে সিরিয়াসলি ঐতিহাসিক জ্ঞান অর্জন সম্ভব নয়, আমাদেরকে সাবধান হতে হবে। দোজ আর ফিকশন, কাল্পনিক। সেখান থেকে আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে ঐতিহাসিক কোনো জ্ঞান অর্জন করব, তাহলে এই ইন্টেনশনটাই ভুল। কেন E.L. ডক্টরও তার উপন্যাসে ইতিহাসকে ইচ্ছামতো বিকৃত করছেন? উনি দর্শককে সাবধান করতে চাচ্ছেন যে সাবধান, এতদিন পর্যন্ত বাজারে যেসব ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক মূল্যে বিক্রি হচ্ছে, ঐতিহাসিক মূল্যের দাবিতে তারা বিক্রি হচ্ছে, সেগুলো পড়ার সময় সাবধান হতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি অনেক উপন্যাস পাবেন যে যুদ্ধের উপর ভিত্তি করে, ৭১-এর যুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস লেখা হচ্ছে। উপন্যাসের কিছু অংশ দেখবেন ঐতিহাসিকভাবে সত্য, আর কিছু অংশ আছে নো ওয়ান নোজ, বিতর্কিত, আর কিছু অংশ আছে কাল্পনিক। এখন আপনি উপন্যাস পড়তে গিয়ে কি সবসময় কি ওটা মাথায় রাখতে পারবেন যে কোনটা আসলে ৭১-এ ঘটেছিল, কোনটা অ্যাকচুয়ালি ট্রু? এটা কি ওইভাবে জানা সম্ভব? সেই জন্য হিস্টোরিক্যাল নভেল, এই আইডিয়াটাই ডেঞ্জারাস। কারণ হিস্টোরিক্যাল নভেল পড়তে গিয়ে অনেকে ভুল ইতিহাস পড়ে, ইতিহাস বিকৃত হয়, ভুল ইতিহাস পড়ে। E.L. ডক্টরও তার র্যাক টাইম উপন্যাসে দেখিয়েছেন যে ইতিহাস নির্ভর যে উপন্যাস সেগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। উনি ইচ্ছা করেই বিকৃত করেছেন যাতে দর্শকরা বুঝতে পারে, তারা পড়তে পড়তেই বুঝবে আরে এটা কি করে হয়, এটা তো ইতিহাস না। ইচ্ছা করেই এই বিকৃতটা এমন ভাবে, বিকৃত লেভেলটা এতটুকু যাতে দর্শকরা, যাতে পাঠকরা সচেতন হয়। অনেক সময় দেখা যায় যে আমরা ঐতিহাসিক উপন্যাস এমন ভাবে লেখা থাকে যে আমরা আসলে কোনটুকু সত্য কোনটুকু কাল্পনিক সেটুকু আমরা খুঁজে বের করতে, আইডেন্টিফাই করতে ব্যর্থ হই। এর ফলে কি হয়, আমরা ভুল ইতিহাস শিখি। ঐতিহাসিক উপন্যাস পড়তে পড়তে আমরা ভুল ইতিহাস শিখি। এই জায়গাটা আমাদেরকে সাবধান হতে হবে। E.L. ডক্টরও র্যাক টাইমে উনি এই 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 মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। বুঝছেন বিষয়টা আপনারা? আমাদের ফোকাসটা কি এখানে একটু মানে বোঝার চেষ্টা করেন। এখানে E.L. ডক্টরও তার র্যাক টাইম উপন্যাসে ইচ্ছে করেই ইতিহাসকে বিকৃত করেছেন যাতে আমরা সচেতন হই। তখন কিন্তু আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। ওই ঐতিহাসিক উপন্যাস থেকে আপনি যদি মনে করেন ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, ভুলেও সেটা করবেন না। ঐতিহাসিক জ্ঞান অর্জনের জন্য ঐতিহাসিক ডকুমেন্টটা আলাদা, ওইটাকে ফিকশনের সাথে গোলানো ঠিক না। আর যদি কেউ লিখেও ফেলে, তারা যেন সেটা দাবি না করে যে এটা একটা ঐতিহাসিক উপন্যাস। উপন্যাস মানেই উপন্যাস। যখনই আমরা একটা ফিকশন, একটা উপন্যাস লিখছি, তখন সেটাতে কিছু কাল্পনিক উপাদান থাকবে যেটা মিথ্যা, যেটা ফলস। সেই ফলস ইনফরমেশন যখন আমরা হিস্টোরিক্যাল ট্রুথের সাথে মিক্স আপ করছি, সেটা তো আরবিট্রারি। এখন কোনটা কতটুকু মিশছে, কতটুকু, কত পার্সেন্ট সত্য, কত পার্সেন্ট মিথ্যা, এটা তো আমাদের পক্ষে তখন বের করা সম্ভব না। যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা এই বিষয়ে আমাদেরকে সাবধান করতে চাচ্ছেন যে এই যে সাবধান, ঐতিহাসিক উপন্যাস মানেই সেটাকে আমরা মর্যাদা দিব, সেটাকে আমরা সবসময় ওইটার উপর ভিত্তি করে আমরা ইতিহাস সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বজায় রাখবো, তাহলে কিন্তু ভুল হবে, সিরিয়াস মিস্টেক। এটা করা যাবে না। তাহলে প্রথম, পোস্ট মডার্ন নভেলিস্ট তারা কোথায় গুরুত্ব দিচ্ছেন? Postmodern novelists, they are actually warning us about the historical novels. ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে তারা আমাদেরকে কিন্তু সাবধান করে দিচ্ছেন।
ডক্টরও তার র্যাগ টাইম উপন্যাসে উনি আসলে কি বলতে চেয়েছেন? ডক্টরস পয়েন্ট, উনার পয়েন্ট কি ছিল? এই উপন্যাসটা, র্যাগ টাইম উপন্যাসটা লেখার পিছনে তার উদ্দেশ্যটা কি ছিল? ডক্টরস পয়েন্ট ওয়াজ দ্য ফিকশন ক্রিয়েটস ইজ ওন রিয়ালিটি। যখন আমরা উপন্যাস লিখি, গল্প বা উপন্যাস লিখি, তখন সেই গল্প উপন্যাস তার নিজের মতো একটা বাস্তবতা সৃষ্টি করে, বাস্তবতা তৈরি করে, এবং সেই বাস্তবতায় আ কাইন্ড অফ ট্রুথ দ্যাট ইজ নট হিস্টোরিক্যালি ডকুমেন্টেড ইয়েট, সেটা এখনো ইতিহাসের অংশ হয়নি, ইজ অফ ইনএস্টিমেবল ভ্যালু। এবং সেই যে বাস্তবতাটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এর যে গুরুত্ব এটা অনেক অপরিসীম। ফিকশন যে রিয়েলিটিটা তৈরি করছে, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেটা বর্তমান রিয়েলিটিকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। এমনও হতে পারে যে ফিকশনের মাধ্যমে যে রিয়েলিটিটা তৈরি করা হচ্ছে, ঔপন্যাসিক যে রিয়েলিটিটা তৈরি করছেন, সেটার কিছু ছাপ বর্তমান রিয়েলিটিতে পড়তেই পারে। সেক্ষেত্রে ফিকশনের রিয়েলিটিটা হিস্টোরির অংশ হয়ে যেতেও পারে। এই জায়গাতেও আমাদের মাথায় রাখতে হবে। ইতিহাস পরিবর্তন হয়, ক্ষমতার পালা বদলের সাথে সাথে ইতিহাসের পট পরিবর্তন হয়। আমাদের দেশ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আমাদের দেশে দেখবেন ইতিহাস কিন্তু ক্রমাগত পরিবর্তন হয়। এই জায়গাটাতে আমাদের সাবধান হতে হবে। ইতিহাসকে নির্ভর করে যখন উপন্যাস লেখা হয়, তখন আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন জরুরি। তাহলে যখন কেউ ইতিহাস নির্ভর উপন্যাস লিখছে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? E.L. ডক্টরস তার উপন্যাস র্যাগ টাইম, এটাকে আমরা বলতে পারি হিজ ক্রিয়েশন অফ আ প্যারালাল ইউনিভার্স। উনি একটা প্যারালাল মহাবিশ্বকে তৈরি করছেন, সৃষ্টি করছেন। প্যারালাল ইউনিভার্স, প্যারালাল ইউনিভার্স, আপনারা যারা মার্ভেল বা ডিসি কমিক্স, এটার উপর ভিত্তি করে মুভিগুলো তৈরি হয়, যেমন অ্যাভেঞ্জার্স, তারপর ওই ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, এই যে মুভিগুলো, ডেডপুল, এই যে মুভিগুলো তৈরি হচ্ছে, যারা এই মুভিগুলো দেখেন তাদের মোটামুটি প্যারালাল ইউনিভার্স সম্পর্কে একটা আইডিয়া আছে। হোয়াট ইজ প্যারালাল ইউনিভার্স? আমাদেরই এই মহাবিশ্বের প্যারালালে আরেকটা ইউনিভার্স আছে, কিন্তু এই মহাবিশ্বের মানুষজন ওই মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে না, দুটোর অস্তিত্ব সম্পূর্ণ প্যারালাল। ডক্টরও তার র্যাগ টাইম উপন্যাসে এমন এক মহাবিশ্বের বর্ণনা দিচ্ছে যেটা আমাদেরই মতো, কিন্তু not exactly this universe. Rather than slavishly repeat the historical record, উনি একদম accurately ইতিহাসকে বর্ণনা করছেন না। He is not slavishly repeat the historical record. ইতিহাস যেমন, সেটাকে হুবহু ওইভাবে অনুকরণ করে উনি ওনার উপন্যাসে তুলে ধরছেন না। The postmodern novelist seeks to invent a story that critiques the real world. বরং আমরা বলতে পারি উপন্যাস হচ্ছে এই বাস্তব পৃথিবীর একটা সমালোচনা। উপন্যাসের মাধ্যমে ভালো করে খেয়াল করেন, এই উপন্যাসের মাধ্যমে ডক্টরও রিয়েল ওয়ার্ল্ডকে ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করছেন। একটা প্যারালাল ইউনিভার্সকে উনি অঙ্কন করছেন, যেটা দেখতে অনেকটা আমাদের এই মহাবিশ্বে, আমাদের এই পৃথিবীর মতোই, কিন্তু নট দিস ওয়ার্ল্ড, অন্য একটা ভার্সন, প্যারালাল ইউনিভার্স। এবং সেখানে উনি যে পৃথিবীর ছবি তার উপন্যাসে অঙ্কন করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ক্রিটিসিজম অফ দিস রিয়েল ওয়ার্ল্ড, সমালোচনা করছেন। তাহলে এখানে E.L. ডক্টর ও র্যাগ টাইম আমরা স্টাডি করছি, যেখানে উনি ইতিহাসকে ইচ্ছামতো বিকৃত করছেন।
এমনভাবে বিকৃত করছেন যে পাঠকরা পড়তে পড়তে তারা টের পাবে যে দিস ইজ নট রিয়েল। যেটা আমরা একটু আগে বললাম যে সিরাজউদ্দৌলা এবং ক্ষুদিরাম একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। সিরাজউদ্দৌলা বরিশালের ভাষায় ঝগড়া করছে, ক্ষুদিরাম নোয়াখালীর ভাষায় ঝগড়া করছে। বিষয়টা যখন চলতে থাকে তখন আমরা কিন্তু সাবধান হয়ে যাই, দিস ইজ জাস্ট ফর ফান, দিস ইজ নট সিরিয়াস। যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা প্রথমেই অডিয়েন্সকে এই বিষয়ে সচেতন করতে চান এবং এই সচেতনতার মধ্য দিয়েই এই যে অ্যাটেম্প্ট টু ক্রিয়েট এ প্যারালাল ইউনিভার্স এর মাধ্যমে তারা দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীকে সমালোচনা করছেন, বিভিন্ন বিষয় বিভিন্ন ইস্যুতে তারা সমালোচনা করছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি বাস্তবতা রিয়েলিজমকে হুবহু এইভাবে ফলো করার কোনো প্রয়োজন নাই। তাহলে যিনি ঔপন্যাসিক উনি আলটিমেট ফ্রিডম পাচ্ছেন, উনি যেভাবে ইচ্ছা সেভাবে ঘটনাকে পরিবর্তন করতে পারছেন, কারণ তার প্যারালাল ইউনিভার্স যে পৃথিবীটা তিনি সৃষ্টি করছেন সেই পৃথিবীর যাবতীয় নিয়ম কানুন সবকিছু তার হাতের মুঠোয়। ঔপন্যাসিক যেভাবে চাবেন সেভাবেই তিনি ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই রিয়েলিটির সম্পূর্ণ রেসপন্সিবিলিটি ঔপন্যাসিকের হাতে। এখন এত তো এতটাই যদি চাইল্ডিশ হয় তাহলে কিভাবে হবে? কোন critics, certain critics found Doctorow's work disturbing precisely. কেউ এই ডক্টরোস কাজগুলো, এই ইএল ডক্টরোর উপন্যাস, ইএল ডক্টরোর কথা তো আমরা বলছি, কেউ এসে ডক্টরোর কাজগুলোকে বেশ ডিস্টার্বিং বলছেন। কেন ডিস্টার্বিং বলছেন? প্রিসাইসলি বিকজ হি উড নট রেসপেক্ট দেয়ার রিজিড আইডিয়াস অফ ফ্যাক্ট অ্যান্ড ফিকশন। ডক্টরও এসে ফ্যাক্ট ফিকশনের যে আইডিয়া সেটাকে পুরো গুলিয়ে ফেললেন। এমনিতে তো আমাদের ফ্যাক্ট এবং ফিকশন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আছে। ফ্যাক্ট হচ্ছে যেটা ইনফরমেশন, ট্রুথ, সত্য, আর ফিকশন হচ্ছে যেটা কাল্পনিক। এখন ইএল ডক্টরও তার উপন্যাসে এই ফ্যাক্ট এন্ড ফিকশন দুটোকে পুরো মিলিয়ে ফেললেন। ফ্যাক্ট ফিকশনের উনি ধার ধারলেন না, উনি উনার ইচ্ছা মতো উনার নিজস্ব মনের মাধুরী মিশিয়ে একটা নতুন বাস্তবতা উনি তৈরি করলেন। Such distinction make no difference because written history and novels are both narratives, a species of story. ইএল ডক্টরও সেটাকে কিভাবে যুক্তি দিচ্ছেন? ফ্যাক্ট ফিকশন আমরা এই দুটোকে যেভাবে আলাদা করি, ইট অ্যাকচুয়ালি মেক্স নো ডিফারেন্স। এই ফ্যাক্ট ফিকশন দুটোকে আলাদা করার কোনো প্রয়োজন নাই। কেন? রিটেন হিস্টোরি অ্যান্ড নভেল আর বোথ ন্যারেটিভস, a species of story. বিশাল কন্ট্রোভার্সিয়াল একটা কথা ডক্টরও বললেন যে ইতিহাস এবং উপন্যাস দুটো দুই রকমের গল্প, কিন্তু আলটিমেটলি দুটোই গল্প। ইতিহাসও গল্প, উপন্যাসও গল্প। উপন্যাস কে লেখে? উপন্যাস লেখে হচ্ছে একজন উপন্যাসিক। ইতিহাস কে লেখে? হু রাইটস হিস্টরি? বলেন তো, ইতিহাস কে লেখে? কে ইতিহাস লেখে? ইশরাত জাহান বলেন তো, ইতিহাস কে লেখে? হু ইজ দ্য রাইটার অফ হিস্ট্রি? ইশরাত শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন তো ইতিহাস কে লেখে? ইতিহাসের রাইটার কারা? স্যার ইতিহাস বেত্তা। শিওর না, সরি স্যার। কারা ইতিহাসবেত্তা বলেন তো? একটু মাথা খাটান যে এই যে ইতিহাস লেখে কারা? ইতিহাস কাদের হাতে রচিত হয়? নুসরাত জাহান লিয়ান বলতে পারবেন ইতিহাস কারা লেখে? Created by human being. হিউম্যান বিং, মানুষের হাতে লেখা। কিন্তু কারা এই মানুষ? কারা? এই যে ডক্টরও স্যার যারা Who করে have powers
আচ্ছা, একটু আগে বললাম পোস্ট মডার্ন নভেলিস্ট তারা কি বলছেন। ইতিহাস এবং উপন্যাস এই দুটোই হচ্ছে দুই ধরনের গল্প। উপন্যাস লেখে একজন ঔপন্যাসিক, আর ইতিহাস লেখে কারা? ইতিহাস লেখে হচ্ছে যারা বিজয়ী, যারা পলিটিক্যালি উইনার, রাজনৈতিকভাবে যারা বিজয়ী হয় তারাই উপন্যাস লেখে। সেজন্যই তো ক্ষমতার পালাবদলের সাথে সাথে ইতিহাস কিন্তু পরিবর্তন হয়ে যায়। ইতিহাস লেখা হয় বিজয়ীর হাতে, যে জিতে যায় সেই ইতিহাস লেখে, যে হেরে যায় সে ইতিহাস থেকে বাদ পড়ে যায়, অথবা ইতিহাসে সে ভিলেন হিসেবে আখ্যায়িত হয়। কিন্তু ইতিহাস এবং উপন্যাস দুটো হচ্ছে দুই প্রজাতির গল্প, দুটোই কাহিনী। এখন এইখানে এসে যারা পোস্ট মডার্ন উপন্যাসিক, যারা উত্তরাধুনিক উপন্যাসিক, তারা এসে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, আচ্ছা ইতিহাস বলে আমরা যা পড়ছি সেটা কি আমরা সত্য মেনে পড়ছি? আসলে কি সেটাকে আমরা সত্য মেনে পড়ছি? ইতিহাসকে কি আসলে এতখানি সম্মান করা বুদ্ধিমানের কাজ? ইতিহাসে কি যা কিছু লেখা থাকে সবকিছু কি সত্য? সবসময় কি সত্য ইতিহাসে লেখা থাকে? ইতিহাস লেখা হয় বিজয়ীর হাতে, ইতিহাস লেখা হয় যারা পলিটিক্যাল উইনার, রাজনৈতিকভাবে বিজয়ী, তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারাই ইতিহাস লেখে। তার মানে আমাদের সাবধান হতে হবে যে আমরা যখন ইতিহাস পড়বো, ঐতিহাসিক ডকুমেন্টও যখন পড়বো, সেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো উপায় নাই। ইউ ক্যানট বিলিভ ইট ব্লাইন্ডলি। চোখ বন্ধ করে বিশ্বাস করা সম্ভব না। এই কথাটাই ডক্টরও তার লেখার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন। এখন এই যে পোস্ট মডার্ন নভেল অ্যান্ড হিস্টোরিক্যাল ফিকশন, এটাকে আরেকটু ব্যাখ্যা হচ্ছে যে ডক্টরস উইলিংনেস টু এমপ্লয় হিস্টোরিক্যাল ফিগার্স ইজ পার্ট অফ দ্য পোস্ট মডার্ন নভেলিস্ট রিভিশনিজম। এই যে ডক্টরও যে কাজটা করছেন, ইতিহাসের বিভিন্ন বিভিন্ন অংশ থেকে উনি চরিত্রগুলো আনছেন, সেগুলোকে তার ইচ্ছা মতো ব্যবহার করছেন। এখন এই কাজটা উনি কেন করছেন? কেন কাজ করছেন? ডক্টরও আমাদেরকে সাবধান করে দিচ্ছেন ঐতিহাসিক উপন্যাসের বিষয়ে। শুধুমাত্র ঐতিহাসিক উপন্যাস না, আমরা যখন ইতিহাসও পড়তে বসবো তখন যেন আমরা সাবধানতা অবলম্বন করি, যাতে আমরা সাবধান হই। The postmodernist seeks to overturn or disrupt conventional ways of apprehending history. আমরা সচরাচর ইতিহাসকে যেভাবে বিবেচনা করি, আমরা ইতিহাসের প্রতি আমাদের অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করে। ঐতিহাসিকভাবে যা আমরা শিখি সেটাকে আমরা সত্য বলে ধরে নেই। সেটার মধ্যে যে কোনো মিথ্যা থাকতে পারে, কোনো দুর্নীতি যে থাকতে পারে, সেটা আমাদের মাথায় কাজ করে না। ইতিহাসের প্রতি আমাদের সহজাত একটা শ্রদ্ধাবোধ কাজ করে। উই রেসপেক্ট হিস্ট্রি। এই যে আমাদের শ্রদ্ধাবোধটা, এটার উপর ভিত্তি করেই কিন্তু যারা ক্ষমতাবান তারা কিন্তু ইতিহাসটাকে বিকৃত করে, তারা ইতিহাসটাকে পরিবর্তন করে। কেন ইতিহাসটাকে পরিবর্তন করে? সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। ডক্টরও তার উপন্যাসের মাধ্যমে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন টু ডিস্টার্ব কনভেনশনাল ওয়েজ অফ অ্যাপ্রিহেন্ডিং হিস্ট্রি। আমরা সাধারণত গতানুগতিক ধারায় যেভাবে ইতিহাসকে পড়ে থাকি, ইতিহাসকে স্টাডি করে থাকি, সে জায়গায় আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। উনি আমাদেরকে বলছেন, demonstrate that the past is in large part an invention of the present. Very important. অতীত বলতে আমরা যেটা বুঝি, the past, it is actually an invention of the present. আমরা বর্তমানে বসে অতীতকে নির্মাণ করি। আমরা অতীতকে স্মরণ করে করে হুবহু ওইটাই যে লিখি তা না। আমরা বর্তমানে বসে, বর্তমানে থেকে অতীতকে আমরা পুনর্নির্মাণ করি। উই ইনভেন্ট দ্য পাস্ট। অতীতে হয়তো কোনো একটা ঘটনা একটু অন্যভাবে ঘটেছিল, কিন্তু আমরা সেটাকে একটু রসকস দিয়ে, একটু চেঞ্জ করে, অন্যরকম ভাবে আমরা সেটাকে এক্সপ্রেস করি। যখনই আমরা অতীতের কোন একটা ঘটনা বর্ণনা করি, তখন কিন্তু আমরা সেটাকে
অ্যাকুরেট হিসেবে একদম 100% কিন্তু বলতে পারি না যে এইটাই ঘটেছিল। দেখা যায় যে আমরা অনেক সময় অনেক এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি, অনেক সময় সত্যকে আমরা একটু চেঞ্জ করি, একটু একটু বিকৃত করি, একটু ম্যানিপুলেট করি। হয়তো ঘটেছিল একটা, আমরা আরেকটা, হয়তো একটা ক্যারেক্টারকে আমরা নতুন ভাবে অ্যাড করে দিলাম। আমাদের অতীতকে যখন আমরা বর্তমানে বসে সেটাকে ব্যাখ্যা করি, তখন কিন্তু সেটা একটু পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সেটাই ডক্টরও বলছেন যে আওয়ার প্রেজেন্ট, যখন আমরা বর্তমানে বসে অতীতকে ব্যাখ্যা করি, অতীতকে বর্ণনা করি, তখন কিন্তু আমরা অতীতকে একটু পরিবর্তন করে ফেলি। And this is a projection of the story the novelist wants to tell. তখন আমরা যদিও দাবি করি যে আমি যা বলছি একদম 100% সত্য, কিন্তু আমরা 100% সত্য তো বলতে পারি না, কারণ আমি তো সব জানি না। আর আমার যে পার্সপেক্টিভ, আমার যে দেখার অ্যাঙ্গেল, মাই পার্সপেক্টিভ ইজ নট সেম। পার্সপেক্টিভ ইজ নট সেম। এখন আমি যেটা দেখছি, আমি যে ঠিক দেখছি, আমি যেটা ভাবছি সেটা কি ঠিক ভাবছি? তার মানে আই এম জাস্ট গিভিং মাই ওন ভার্সন, আমি আমার ভার্সনটা দিচ্ছি। দিস ইজ a projection of the story. আমি যেটা বলছি সেটা তো সত্যি না পুরোপুরি। এই কথাটাতে আমাদের সাবধান হতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন অতীতকে ব্যাখ্যা করি, তখন আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করি। আমাদের হয়তো মনে হচ্ছে যে আমি এটা সত্য বলছি, কিন্তু আমি মনের অজান্তেই সত্যকে একটু বিকৃত, একটু চেঞ্জ করে ফেলছি। আমরা অতীতকে পুনর্নির্মাণ করছি, যেরকম ভাবে আমি ব্যাখ্যা করছি হয়তো এরকম ঘটেনি। দ্য ওয়ে আই নট অ্যাকুরেট, হয়তো সেভাবে হয়নি। আমাদের সবারই পার্সপেক্টিভের একটা লিমিটেশন আছে, আমাদের দৃষ্টিভঙ্গির একটা লিমিটেশন আছে। যখন আমরা সেটাকে ব্যাখ্যা করতে যাই, আমরা অনেক সময় অনেক কিছু মিস করে ফেলি। এই জন্য অতীতের কোনো ঘটনা, বিশেষ করে একটা ঘটনা যখন মোটামুটি 10 বছর পার হয়ে যায় বা 20 বছর পার হয়ে যায়, তখন কিন্তু সেই ঘটনাকে হুবহু ওইভাবে আমরা আর বলতে সক্ষম হই না। সে যত, যার ব্রেন যত শার্পই হোক না কেন, দেখা যায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা করি, অতিরঞ্জন করি। যতটুকু ছিল আমরা তার থেকে বেশি রংচং দিয়ে বাড়িয়ে টাড়িয়ে করি। এই জায়গায় ডক্টরও আমাদের ওই দুর্বলতাটা কিন্তু দেখিয়েছেন। ডক্টরও তার র্যাক টাইম উপন্যাসে যখন ইতিহাসকে নিয়ে ইচ্ছা মতো উনি নয় ছয় করলেন, নাড়াচাড়া করলেন, উনি দেখালেন যে কিভাবে কিভাবে আমরা যখন অতীত ঘটনাকে বর্ণনা করি, আমরা কিভাবে ঘটনাকে পাল্টে ফেলি, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলি, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলি। আমাদের সচেতন হতে হবে এই বিষয়গুলোতে। তাহলে এই ডক্টরও অ্যান্ড হিজ অ্যাপ্রোচ অ্যাবাউট হিস্টোরিক্যাল নভেল, এই বিষয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ে? ডক্টরও কেন উনি ইচ্ছামতো ইতিহাসকে বিকৃত করলেন? ইচ্ছামতো ইতিহাসকে বিকৃত করলেন, বেশ কিছু বিষয়ে আমাদের চোখ খুলে দিলেন। উনি বলছেন যে আমরা ইতিহাসকে যেরকম সবসময় অন্ধের মতো অনুসরণ করি, সেই ইতিহাস সে যে সবসময় সঠিক তথ্য দেবে সেটা কিন্তু ঠিক না। মানুষ মাত্রই ভুল সেটা তো আছেই, মানুষ মাত্রই ভুল সেটা আছে। তার মধ্যে আছে সবচেয়ে বড় যেটা গুরুতর বিষয়, সেটা হচ্ছে ইতিহাস পরিবর্তন হয়। ইতিহাস হাতে তারা তাদের মতো করে ইতিহাসকে পরিবর্তন করে। এটা তো একটা ইন্টেনশনাল দুর্নীতি তো আছেই, করাপশন তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে আমরা সময় যেতে যেতে আমাদের স্মৃতি আমাদের মনের অজান্তেই বিকৃত হয়ে যায়। আমরা নিজেরাও জানি না যে আমি যেটা স্মরণ করছি ঘটনাটা আসলে এভাবে ঘটেনি, ঘটনা আসলে এরকম ভাবে ঘটেনি। তখন আমি যখন বলতে থাকি, তখন দেখা যায় অনেক কথাই, অনেক তথ্য আমরা বিকৃত করে ফেলি। ডক্টরও সেই জায়গায় আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে ঐতিহাসিক উপন্যাস মানে আমরা সেটাকে যে সিরিয়াসলি নেই, এত সিরিয়াসলি নেওয়া যাবে না। সিরিয়াসলি নিয়ে আমরা অনেক ভুল তথ্য জানি, অনেক কিছু আমরা শিখে ফেলি। সেই বিষয়ে কিন্তু আমাদের সাবধান হতে হবে।
এবার আসি আমাদের পরবর্তী ঔপন্যাসিক, আরেকজন ঔপন্যাসিকের নাম ডক্টরো। ডক্টরোর পর আমরা নেক্সট যার নামটা জানবো উনি সুজান সন্ট্যাগ। সুজান সন্ট্যাগ, ওনার উপন্যাস দ্য ভলক্যানো লাভার। আমরা এই নিয়ে একটু আলোচনা করি। সুজান সন্ট্যাগ, তার 1992 সালে পাবলিশড হয় তার একটা উপন্যাস দ্য ভলক্যানো লাভার। এখানে উনি কি করেছেন? সুজান সন্ট্যাগস দ্য ভলক্যানো লাভারে উনি ডক্টরোর মতোই, ডক্টরও যেভাবে ইতিহাসকে পরিবর্তন করেছিলেন, উনিও একইভাবে she transforms the story of Admiral Nelson and Sir William Hamilton and his wife, মানে অংশ ওদের ইতিহাসের থেকে উপাদান নিয়ে উনিও ইএল ডক্টরও যেভাবে ইতিহাসকে ইচ্ছা মতো পরিবর্তন করে বিকৃত করে উনি উপস্থাপন করেছিলেন। বুঝতে পারছেন আপনারা? কথা শোনা যাচ্ছে আমার কথা? প্লিজ রেসপন্ড। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ফোকাসে থাকবেন। আমরা এতক্ষণ কথা বললাম ইএল ডক্টরো কে নিয়ে। ডক্টরো, ডক্টরো বানানটা কি ছিল? ডক্টর শেষে ওডব্লিউ, ডক্টর মানে ডাক্তারের ডক্টর আর শেষে ওডব্লিউ। ডক্টরের উপন্যাসে আমরা দেখলাম ইতিহাসকে উনি কিভাবে নয় ছয় করেছেন, ইচ্ছা মতো পরিবর্তন করেছেন। উনার মতো আরেকজন কাজ করেছেন সুজান সন্ট্যাগ, উনার দ্য ভলক্যানো লাভার। এখানে উনি ইতিহাসকে ইচ্ছা মতো বিকৃত করেছেন। দুজনের উদ্দেশ্য কিন্তু একই ছিল, দুজনের উদ্দেশ্য কিন্তু একই ছিল। আমরা যেন ইতিহাস সম্পর্কে সচেতন হই। ইতিহাস সম্পর্কে সচেতন হওয়া মানে কি? ইতিহাসকে যেন আমরা অন্ধভাবে বিশ্বাস না করি। ইতিহাসকে আপনি অন্ধভাবে যদি মেনে নেন, ভুল করলেন, কারণ ইতিহাস কিন্তু পরিবর্তন হয়। ইতিহাস পরিবর্তন হয়, যাদের হাতে ক্ষমতা তারা তাদের মতো করে ইতিহাস পরিবর্তন করে। এখন সুজান সন্ট্যাগ, ডক্টরও এরা উপন্যাস লিখছেন, তাহলে তাদের হাতে ক্ষমতা আছে, এই জন্য তারা ইচ্ছা মতো করে ইতিহাসকে নিয়ে খেলাধুলা করছেন। আমরা যারা পাঠক তারা পড়তে পড়তে আমরা টের পাবো যে এই জায়গায় ইতিহাসের বিকৃতি আছে। ইতিহাসে তো এই ঘটনা ঘটেনি। ইন্টেনশনালি এমন ভাবে ইতিহাসকে তারা বিকৃত করবেন যে দর্শকরা পাঠকরা তারা বুঝতে পারবে। এমনিতে ঐতিহাসিক উপন্যাসগুলো এত স্মুথলি আমাদেরকে মিথ্যা বলে যে আমরা সত্য থেকে মিথ্যা, ঐতিহাসিক সত্য থেকে ঐতিহাসিক মিথ্যা কখন চলে আসে সেটা আমরা বুঝতেই পারি না। যুদ্ধের উপর ভিত্তি করে বেশ কিছু ভালো ভালো উপন্যাস আছে। এই উপন্যাসে কোথায় যে সত্য মিথ্যার সাথে মিশে গেছে এটা আমরা টেরই পাই না। আমরা অনেক সময় মনের অজান্তেই নানা রকম ভুল তথ্য বিশ্বাস করি, শিখে ফেলি, ওগুলো আমরা অ্যাপ্লাই করি, বাট ওগুলো হচ্ছে কাল্পনিক ঘটনা। সুজান সন্ট্যাগ, ডক্টরও এরা আমাদেরকে ওই জায়গায় সাবধান করছেন যে ঐতিহাসিক উপন্যাস বিষয়গুলো নিয়ে আমাদের একটা যথেষ্ট দুর্বলতা আছে, আমরা সেগুলোকে অবজেকশন করার সাহস পাই না, কিন্তু আমাদের অবজেকশন করতে হবে, অবজেকশন করতে হবে। তাহলে আমরা এখন স্যার ওয়াল্টার স্কট যে ঐতিহাসিক উপন্যাসগুলো লিখে নিয়েছেন সেগুলো তো ইতিহাসের আশ্রয়ে কাল্পনিক উপন্যাস। এখন সেখান থেকে যদি আমরা মনে করি যে আমি স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস পড়ে আমি ইতিহাস শিখে ফেলবো, তাহলে কিন্তু ভুল হবে। ওখানেও আমরা ইতিহাস সম্পর্কে জানছি, কিন্তু সেটা অন্য ইতিহাস, সেটা শুধুমাত্র ওই উপন্যাসের বেলায় সত্য। খুব সাবধান হতে হবে। সুজান সন্ট্যাগ, ইএল ডক্টর, নাম দুটো আবার দেখেন, আমি দেখাচ্ছি, বানানটা খেয়াল করবেন। প্রথমে আমরা যার অবদান সম্পর্কে আলোচনা করলাম তিনি ডক্টরও, বানানটা দেখেন, ডিওসি, টিওআর, ডক্টর, ডাক্তারের ইংরেজি ডক্টর, ডক্টরের পরে ওডব্লিউ, ডক্টরও, ডক্টরও বললেন। এরপর কে আসলেন? সন্ট্যাগ, সুজান সন্ট্যাগ। এরা দুইজন তাদের উপন্যাসে দেখিয়েছেন যে ইতিহাস যখন আমরা পড়ছি, ইতিহাস পড়ার সময় সাবধান হতে হবে, ঐতিহাসিক উপন্যাস পড়ার সময় আরো সাবধান হতে হবে। তারা মানে একদম তাদের কাজ দিয়ে, তাদের উপন্যাস দিয়ে উনি দেখিয়েছেন, উনারা দেখিয়েছেন কিভাবে ইতিহাসকে বিকৃত করা যায়। যাদের হাতে ক্ষমতা আছে তারা চাইলেই ইতিহাসকে বিকৃত করতে পারে, আমাদের কিন্তু সাবধান হতে হবে।
এই পোস্ট মডার্ন, তাদের এই পোস্ট মডার্ন উপন্যাসগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসকে কিভাবে তারা ইচ্ছামতো ইতিহাস নিয়ে খেলাধুলা করেছেন, ইচ্ছামতো তারা ইতিহাসকে বিকৃত করেছেন। মানে এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা উদাহরণ যে ইতিহাসকে বিকৃত করার কোনো ব্যাপার না, যার হাতে ক্ষমতা আছে তারাই ইতিহাসকে বিকৃত করে। তাহলে আমরা যখন ইতিহাস পড়বো, ঐতিহাসিক ডকুমেন্ট পড়বো বা ঐতিহাসিক উপন্যাস পড়বো, আমরা খুব সাবধান থাকবো। অবশ্যই আমরা কোনো কিছু বিশ্বাস করার আগে ওটাকে যাচাই করে নেব, আমরা সেটাকে অবশ্যই যাচাই করে নেব, আমরা সেটাকে ভেরিফাই করে নেব, কোনো কিছুকে অন্ধভাবে বিশ্বাস আমরা করব না, সাবধান। Other postmodern novels include John Bart's The Sutweed Factor, Robert Coover's The Public Burning। এই উপন্যাসগুলোও কিন্তু দেখিয়েছে কিভাবে ইতিহাসকে আশ্রয় করে এরা উপন্যাস লিখেছেন, ইচ্ছা করেই তারা ইতিহাসকে বিকৃত করেছেন, এমন ভাবে বিকৃত করেছেন যে দর্শকরা বুঝতে পারে। মানে তারা এমন ভাবে ইতিহাসকে চেঞ্জ করে ফেলছেন যাতে তারা রিডাররা বুঝতে পারে। যেমন এই পাবলিক বার্নিং 1977 সালে রবার্ট কুভারের যে উপন্যাস, এখানে ইন পাবলিক বার্নিং ন্যারেটেড ইন পার্ট বাই রিচার্ড এম নিক্সন। রিচার্ড এম নিক্সন উনি তো আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এই জায়গায় নিক্সনকে ভিত্তি করে উনি যে উপন্যাসটা লিখেছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আ ফিকশন। উনি নিক্সনকে ক্যারেক্টার হিসেবে নিয়ে তাকে দিয়ে তিনি তার ইচ্ছা মতো চরিত্রকে রূপান্তরিত করেছেন। এখানেও রিচার্ড এম নিক্সন হিস্টোরি ইটসেলফ ইজ ওভারটার্নড, ইতিহাসকে উনি একদম পাল্টে দিয়েছেন, ঐতিহাসিক ক্যারেক্টারগুলোকে নিয়েছেন তারপর ইতিহাসকে ইচ্ছামতো ভাবে বদলে দিয়েছেন। সো দ্যাট নিক্সন লাস্ট ওভার কনভিক্টেড স্পাই ইথেল রোজেনবার্গ। ইথেল রোজেনবার্গ এটাও একটা ঐতিহাসিক চরিত্র এবং তার সাথে নিক্সনের একটা সম্পর্ক দেখিয়েছেন এখানে, যদিও সেটা বাস্তবে ঘটেনি, ইট ইজ টোটালি ফিকশনাল। নিক্সনস পলিটিক্স বিকাম আ টর্মেন্টেড সাইকোড্রামা। নিক্সনের সময়কার যে রাজনীতি সেইটার উপর ভিত্তি করে একটা আমরা পাই টর্মেন্টেড সাইকোড্রামা রিভিলিং দ্য সাপ্রেসড সেক্সুয়াল টেনশনস এন্ড প্যারানোয়া দ্যাট গেট সেলফ অন এক্সটার্নাল থ্রেট। মানে তারা ইচ্ছা করি এই যে এরা যাদের কথা বললাম, ডক্টরো, সন্টাগ, বার্ট, কুভার, এরা সবাই ইতিহাসকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে ঐতিহাসিক উপন্যাস যে কতটা মানে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সেটা কিন্তু ওনারা দেখিয়েছেন। আমরা যখনই হিস্টোরিক্যাল ডকুমেন্ট পড়ব, আমরা যখনই ঐতিহাসিক উপন্যাস হিস্টোরিক্যাল নভেল পড়ব, তখন আমাদের খুব সাবধান থাকতে হবে, কোনো কিছুই আপনার বিশ্বাস করা যাবে না। ইউ ক্যানট বিলিভ এনিথিং, আপনাকে সবসময় ভেরিফাই করে নিতে হবে যে কোনো তথ্যকে। আপনার আজকে লেকচারটা আমরা যে পার্টটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে কার্ট ভনেগাটকে দিয়ে আমরা শেষ করব। কার্ট ভনেগাট কি নাম? VONNE, ভনে, GUT, ভনেগাট। কার্ট ভনেগাট তার একটা সেলিব্রেটেড বিখ্যাত উপন্যাস আছে, উপন্যাসটার নাম হচ্ছে স্লটার হাউস 5, স্লটার হাউস 5 or the Children's Crusade, a duty dance with death। বিশাল নাম, স্লটার হাউস 5 or the Children's Crusade, a duty dance with death, 1969 সালে পাবলিশড হয়। এই ভনেগাটের মাস্টারপিস হচ্ছে এই উপন্যাসটা। ইট কনসিডার্ড হিজ পোস্ট মডার্নিস্ট মাস্টারপিস। It is in part an explicit autobiography. Explicit autobiography মানে কার্ট ভনেগাট তার নিজের জীবনের উপর ভিত্তি করেই লিখছেন, বাট উনি ইচ্ছা করে এমন কিছু উপাদান তিনি নিয়ে আসছেন, পড়তে পড়তে রিডাররা বুঝতে পারবে যে দিস ইজ নট অ্যাকচুয়ালি রিয়েল। এই যে রিয়েলিটি থেকে বের হয়ে আসা, রিয়েলিটি থেকে বের হয়ে আসা
মানে পাঠকরা যতক্ষণ পর্যন্ত উপন্যাস পড়বে তারা সচেতনভাবেই লক্ষ্য করবে কোন জায়গাতে অবাস্তব ঘটনা ঘটছে, এবং তারা ওই জায়গায় তারা চ্যালেঞ্জ করবে। সাধারণভাবেই তাদের মধ্য থেকে চ্যালেঞ্জ উঠে আসবে যে এই উপন্যাসে আমি যেটা পড়ছি এটা অবাস্তবে ঘটতে পারে না। তার মানে ওই জায়গাটায় ঔপন্যাসিক ইচ্ছা করেই অবাস্তব কিছু উপাদান এনেছেন, which already marks a departure from novelistic convention. Explicit autobiography সাধারণত প্রথাগত উপন্যাস। 1969 সাল, বুঝতে পারছেন তখন পোস্টমডার্ন নভেল লেখা হচ্ছে প্রচুর পরিমাণে। ওই সময় এই যে স্লটার হাউস 5 এই উপন্যাসটা এমন ভাবে লেখা হয়েছে যে পাঠকরা খুব সহজেই আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায়, পাঠকরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারছে যে কোথায় অবাস্তব ঘটনা ঘটছে, কোথায় বাস্তবতার শেষ, কোথায় অবাস্তব ঘটনার শুরু। Vonnegut opens with an account of his experience in Dresden when the German city was firebombed during World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে বম্বিং হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। This horrendous event that destroyed the civilian population for no strategic purpose was seared into Vonnegut's memory. For more than 20 years, he explains he sought a way to tell the story of his outrage and shame. Vonnegut তার সেই করুণ পরিস্থিতি, সেই বিভৎস অতীতের of what he saw to Army Buddy's wife and recoiling from her accusation that he will tell the story in an conventional way. Another one of those tales of how Americans survived the war. এই যে উপন্যাসটা ভনেগাটের কোন উপন্যাসটার কথা আমরা বলছি? স্লটার হাউস 5। বানানটা দেখেন, ভনেগাট, VONNE, ভনে, GUT, ভনেগাট। বড় নাম, আমরা শুধু স্লটার হাউস 5 নামেই মনে রাখি। এই উপন্যাসে কি হচ্ছে? ভনেগাট ইনভেন্টেড আ ন্যারেটিভ, উনি একটা বিশেষ গল্প বলার স্টাইল আবিষ্কার করলেন, এটা তার নিজস্ব আবিষ্কার। Vonnegut invented a narrative and character that constitute a repudiation of traditional war novel. গতানুগতিকভাবে যুদ্ধের যে উপন্যাস, ট্র্যাডিশনাল যে যুদ্ধের উপন্যাস, আমাদের তো 71-এর যুদ্ধ নিয়ে অনেক উপন্যাস আছে, উনি এটাকে পুরোপুরি বাতিল করে দিলেন। ট্র্যাডিশনাল ওয়ার নভেল সেটাকে উনি পুরোপুরি বাতিল করে, রিফিউট করে, রিজেক্ট করে উনি নতুন স্টাইলে উনি লিখলেন। Whereas most war novels provide a chronological and panoramic structure with a cross section of representative characters. সাধারণত যুদ্ধের উপন্যাসগুলো কি হয়, এটার একটা টাইম সিকোয়েন্স থাকে, ক্রোনোলজি উনি বজায় রাখেন, এবং প্যানোরামা, একটা সার্বিক একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাই। যুদ্ধের উপন্যাসে কি হয়? যুদ্ধের উপন্যাসে যারা উপন্যাসিক তারা একটা ওভারঅল পিকচার দেওয়ার চেষ্টা করে, একটা সার্বিক প্যানোরামা কি, আপনারা ফোনে যখন ছবি তোলেন তখন ফোনের ক্যামেরায় একটা অপশন থাকে না, প্যানোরামিক ভিউ। প্যানোরামা মানে হয়তো আপনি ক্যামেরা দিয়ে কিন্তু বিশাল এক ছবি আনতে পারেন। প্যানোরামা মানে হচ্ছে একটা বিগ পিকচার চোখের সামনে হাজির করা। যুদ্ধের উপন্যাসগুলোর এটা একটা বৈশিষ্ট্য, যুদ্ধের উপন্যাসে আমরা একটা ওভারঅল জায়ান্ট পিকচার আমাদের চোখের সামনে এসে হাজির হয়। সেটা কি? যেমন যুদ্ধে অনেক সময় আমরা অনেক দুর্নীতি করি, অনেক অন্যায় করি, কিন্তু সেই অন্যায় করার পেছনে একটা ভালো উদ্দেশ্য থাকে, মানে আমাদের ইন্টেনশন ভালো, কিন্তু আমরা সেই ইন্টেনশনটা অর্জন করতে গিয়ে আমরা অনেক রকম অন্যায় করে থাকি। the means the ultimate ending, আমরা মানে ফলাফলটাকে সবসময় মাথায় রাখি যে আলটিমেট ফলাফলটা ভালো। তাহলে এই যদি ইন্টেনশন ভালো থাকে, ইন্টেনশন যদি ভালো থাকে তাহলে আমরা অনেক সময় অনেক অন্যায়, অনেক দুর্নীতি থেকে আমরা ক্ষমা করে দিই।
যখন আমরা এই ইতিহাসের এই বিষয়গুলো, বিশেষ করে যুদ্ধের সময় এটা হয়, যুদ্ধের সময় অনেক সময় দেখা যায় যে আর্মি যারা যারা সৈন্যবাহিনী সেনাবাহিনী তারা অনেক সময় অনেক অন্যায় করে, কিন্তু আমরা সেগুলো পরবর্তীতে ক্ষমা করে দিই। আমরা প্যানোরামিক ভিউ দেখি, যে আমরা একটা সার্বিক ছবি দেখি, সেটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। ভনেগাট তার উপন্যাসে এরকম কোনো কিছু রাখলেন না। নো ক্রোনোলজিক্যাল স্ট্রাকচার, নো প্যানোরামিক স্ট্রাকচার, এসব কোনো কিছুই না। ভনেগাট ফোকাস অন আ সিঙ্গেল প্রোটাগনিস্ট উপর ফোকাস করলেন। একটা চরিত্রের উপর ভিত্তি করে উনি পুরো যুদ্ধটাকে আনার চেষ্টা করলেন, এবং এই চরিত্রটাকে যে সম্পূর্ণ বিশ্বাস করা যায় তাও না। যখনই আপনারা উপন্যাসটা পড়তে থাকবেন তখনই বুঝতে পারবেন যে যে যার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা উপন্যাসটাকে দেখছি, যে প্রোটাগনিস্ট, সে আসলে বিশ্বাসযোগ্য কোনো প্রোটাগনিস্ট না, তার কথা বিশ্বাস করা যাচ্ছে না। মানে আপনারা পড়তে পড়তে নিজেরাই বুঝবেন যে এর এর কথায় ঘাপলা আছে, এ যা বলছে ঠিক না। Who is not merely a product of his place and time indeed. Pilgrim is introduced a person who has come unstuck in time. এই বিলি পিলগ্রিম, তাকে আমরা মোটেও ভরসা করতে পারি না। আনরিলায়েবল ন্যারেটর, অ্যান আনরিলায়েবল প্রোটাগনিস্ট। সে যে ছবিটা আমাদেরকে দিচ্ছে এটা মোটেও একটা সত্যিকারের ছবি না। তাহলে আমরা যুদ্ধের উপন্যাস যখন পড়বো তখনও আমাদেরকে সাবধান হতে হবে। ভনেগাট তার স্লটার হাউস 5 এই উপন্যাসে যুদ্ধের উপন্যাস যে আমাদের কতটা সিরিয়াসলি ডিল করা উচিত সেই বিষয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন। ওয়ার নভেল, ট্র্যাডিশনাল ওয়ার নভেল, যুদ্ধের উপন্যাসে দেখা যায় অনেক সময় অনেক মিথ্যা ভুল তথ্য আমাদের সামনে হাজির করা হয়, আমরা সেগুলো বিশ্বাস করে ফেলি। অনেক কিছু হয়তো ঘটেনি, কিন্তু যুদ্ধের উপন্যাসে সেগুলো আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে, আমরা কিন্তু বিশ্বাস করে ফেলছি। তাহলে এই যে আজকে এই পর্যন্তই আমরা থাকবো, আমরা ভনেগাটকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে ক্যারি করব। আজকে আমরা মানে দুইজনের মানে দুই ধরনের কাজ আমরা দেখলাম। ডক্টরও উনি হিস্টোরিক্যাল ফিকশন লিখছেন, হিস্টোরিক্যাল নভেল লিখছেন, আর এইদিকে ভনেগাট যুদ্ধ নিয়ে উনি নভেল লিখছেন, হিস্টোরিক্যাল নভেল। ডক্টরও হিস্টোরিক্যাল নভেল নিয়ে লিখতে লিখতে আমাদের কিন্তু সাবধান করে দিচ্ছেন। ডক্টরও আমাদেরকে বুঝাচ্ছেন যে ডক্টরও চাইলেই যদি এরকম একটা বিকৃত ইতিহাস নিয়ে উপন্যাস লিখতে পারেন তাহলে অন্য যে কেউ পারবে। বিশেষ করে আমরা যখন ঐতিহাসিক উপন্যাস পড়বো তখন কিন্তু আমাদের সাবধান হতে হবে যে কোনটা সত্য, কোনটাকে আমরা ইনফরমেশন ফ্যাক্ট হিসেবে নিব, এবং কোনটা ফিকশন, নাকি দুইটাই ফ্যাক্ট, নাকি দুইটাই ফিকশন, কোনটা আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। সুতরাং আমাদেরকে খুব সাবধান হতে হবে, এবং আমরা যখন ঐতিহাসিক ডকুমেন্ট, হিস্টোরিক্যাল ডকুমেন্ট যখন আমরা ফলো করব তখন আমাদেরকে ক্রিটিক্যাল হতে হবে। সবকিছু কিন্তু আমাদের বিশ্বাস করে নিলে চলবে না। ডক্টরও বারবার আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। ডক্টরের পর সন্ট্যাগো এই বিষয়ে কাজ করেছেন। ডক্টরও র্যাগ টাইম, সন্ট্যাগের দ্য ভলক্যানো লাভার, এরপর আমরা আরো কয়েকজনকে পেয়েছি, এরা সবাই ইতিহাসকে বিকৃত করে পোস্টমডার্ন উপন্যাস লিখেছেন। আমাদেরকে সাবধান করে দিতে চেয়েছেন যে ইতিহাস শুনেই আমরা ভয় পেয়ে যাই, মনে হয় এটা খুব সিরিয়াস। ঐতিহাসিক উপন্যাস বা ঐতিহাসিক ডকুমেন্টকে আমরা একদম বাইবেল মনে করি, মনে হয় এটা যা লিখেছে সব সত্যি, কিন্তু তা না। এখন ওই ইতিহাসের সাথে কানেক্টেড হচ্ছে যুদ্ধের উপন্যাসগুলো। কার্ট ভনেগাট তার যুদ্ধের উপন্যাস স্লটার হাউস 5 উনি দেখিয়েছেন যে যুদ্ধের উপন্যাসেও কিন্তু অনেক ভুল তথ্য থাকে, অনেক ভুল ইনফরমেশন থাকে, আমাদেরকে কিন্তু সেগুলো খুব সাবধানে খেয়াল করতে হবে। যুদ্ধের উপন্যাস মানেই যে সেটাকে বিশ্বাস করতে হবে তা না। যুদ্ধের উপন্যাস ওটাকে আমরা জাস্ট একটা উপন্যাস হিসেবে ট্রিট করি। 1971 আমাদের মুক্তিযুদ্ধ, 1971 সাল, সেই 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক উপন্যাস আছে, সেগুলো কে আমরা যখন পড়বো, 1971-এর যুদ্ধ নিয়ে আমরা যখন
একটা উপন্যাস হিসেবেই পড়বো, সেখানে কোনো তথ্য বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। নেভার বিলিভ এনি ইনফরমেশন স্টেটেড ইন দোজ ওয়ার বেসড নভেলস। যুদ্ধভিত্তিক উপন্যাসগুলো সেখানে বিশ্বাস করা যাবে না। অবশ্যই যদি কোনোটা ইনফরমেশন বলে মনে হয়, ফ্যাক্ট বলে মনে হয়, সাথে সাথে ওটাকে ভেরিফাই করতে হবে। অলওয়েজ বি ক্রিটিক্যাল। কোনো কিছু বিশ্বাস করবেন না শোনা মাত্র। শুধু তাই না, যখন যুদ্ধের কোনো কাহিনীও পড়বেন, যুদ্ধের আত্মকথা পড়ছেন, অথবা ৭১-এর ডায়েরি পড়ছেন, অথবা আপনি কারো যুদ্ধের স্মৃতি পড়ছেন, সেগুলো যখন পড়ছেন তখন আপনাদেরকে খুব সাবধান হতে হবে। একজন যেটা বললো ওইটাই যে বিশ্বাস কর, কারণ অনেক সময় ইতিহাস পরিবর্তন হয়। ক্ষমতার পালা বদলে ইতিহাস পরিবর্তন হয়, যুদ্ধের গল্প বদলে যায়, হিরো হয়ে যায় ভিলেন, ভিলেন হয়ে যায় হিরো। আমরা যখন অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে থাকি তখন কনসিয়াসলি করাপ্টেড হয়ে অথবা সাবকনসিয়াসলি আমরা ভুল তথ্য দিই, আমরা অতীতকে বদলে ফেলি। উই রিকনস্ট্রাক্ট আওয়ার পাস্ট। অনেক সময় আমরা অতীতে যে ঘটনা ঘটে নাই সেটাকে আমরা বানিয়ে বানিয়ে বলি যে অতীতে এটা ঘটেছিল। আওয়ার মেমোরি, আমাদের যে স্মৃতি, সেটা কিন্তু যথেষ্ট রিলায়েবল না। আওয়ার মেমোরি ইজ নট রিলায়েবল। আজকে আমরা তাহলে এই পর্যন্তই থাকি। আপনারা এই জিনিসগুলো চিন্তা করেন, এই যে ডক্টরের কাজ আর ভনিকাটের কাজ, এই দুটো আপনারা চিন্তা করেন যে ঐতিহাসিক উপন্যাস, যুদ্ধভিত্তিক উপন্যাস, এগুলো আমরা কেন বিশ্বাস করতে পারবো না, আমরা এগুলোকে কেন আমাদেরকে শুধুমাত্র উপন্যাস হিসেবেই বিবেচনা করতে হবে, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, স্টাডি করার চেষ্টা করেন। আমরা এটাই কন্টিনিউ করব আমাদের নেক্সট ক্লাসে। আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব। আমরা এই ডক্টরও এবং এই ভনেগাট এদের কাছ থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আজান দিয়ে দিল। আচ্ছা, এখন আমি আজান উপলক্ষে আমি 1 মিনিট মানে মাইক অফ রাখবো। আমি থাকবো, আমি আরো 10 মিনিট আছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অন্য বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই করতে পারেন।
আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাস নিয়ে জিজ্ঞেস করতে পারেন, অথবা জিজ্ঞাসা থাকে বা আগের লেকচার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে আমি এক কথায় যদি বলে দিই, আজকে আমাদের দুজন পোস্ট মডার্ন নভেলিস্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ডক্টরো ডক্টরোর উপন্যাস, উনি কিভাবে ইতিহাসকে বিকৃত করেছেন এবং আমাদেরকে সাবধান করতে চেয়েছেন যে ইতিহাস ভিত্তিক যখনই কোনো কিছু পড়ব আমরা যেন খুব সাবধান থাকি, ক্রিটিক্যাল থাকি। আর ভনেগ্যাট উনি যুদ্ধ নির্ভর যে উপন্যাস সেগুলোকে পড়ার সময় আমরা যেন সাবধান থাকি, এটা বলেছে। ইতিহাস ভিত্তিক এবং যুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো, সেগুলো যখনই আমরা পড়ি তখন আমাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে, সেটা হচ্ছে আমরা অনেক ইনফরমেশন সত্য বলে মেনে নিই, বিশ্বাস করি, আমরা চ্যালেঞ্জ করি না, আমরা সেগুলো যাচাইও করি না। অনেক সময় নভেল পড়তে পড়তে, উপন্যাস পড়তে পড়তে আমরা ভুল ইনফরমেশন শিখে ফেলি। সেই ভুলটা যেন আমরা না করি। আমরা নেক্সট ক্লাসে এখান থেকেই আবার শুরু করব। আমরা দেখব একটা জিনিস, সেটা হচ্ছে যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা ইচ্ছা করেই তাদের উপন্যাসে আজগুবি, অ্যাবসার্ড, অসম্ভব সব জিনিসপত্র অ্যাড করছেন, যেন দর্শকরা সচেতন হয়, যারা পাঠকরা যেন সচেতন হয় যে তারা অ্যাকচুয়ালি রূপকথাই পড়ছেন, ফিকশন পড়ছেন। অনেক সময় ফিকশন এতটা বাস্তবের কাছাকাছি হয়ে যায় আমাদের মনে হয় এটা বাস্তবই। ইন্টেনশনালি পোস্ট মডার্ন নভেলিস্টরা তারা ইন্টেনশনালি অ্যাবসার্ড, আনরিয়ালিস্টিক এলিমেন্ট অ্যাড করছেন, যাতে রিডাররা কখনো কনফিউজড না হয়। ইফ ইট ইজ টু মাচ রিয়েলিস্টিক, যদি মিথ্যা সত্যের খুব কাছাকাছি হয়ে যায় তখন সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। যে মিথ্যা সত্যের খুব কাছাকাছি সেটা খুব বিপজ্জনক। আমরা এর পরবর্তীতে দেখতে পাবো যে এই জায়গায় এসে যারা পোস্ট মডার্ন নভেলিস্ট তারা ইচ্ছা করেই এরকম অবাস্তব, আনরিয়ালিস্টিক, অ্যাবসার্ড এলিমেন্ট অ্যাড করছেন। There is a difference between lie and fiction. রূপকথা এবং মিথ্যা, রূপকথা এবং মিথ্যা, রূপকথার গল্প এবং বানোয়াট গল্প, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলে যাব। আজকে আপাতত এটুকু মাথায় রাখেন যে ইতিহাস নির্ভর উপন্যাস এবং যুদ্ধ নির্ভর উপন্যাস এগুলো যখন আমরা পড়তে বসবো, যখন আমরা পড়বো, বিশেষ করে আমাদের দেশের বেলায় তো এটা খুবই সত্য। আমাদের দেশের অনেক উপন্যাস আছে ইতিহাস নির্ভর, অনেক উপন্যাস আছে যুদ্ধ, ৭১-এর যুদ্ধ নির্ভর। যখনই আমরা এগুলো পড়বো আমরা খুব সাবধানতা অবলম্বন করব। যে কোনো তথ্য আমরা যাচাই বাছাই না করে আমরা সেগুলোকে বিশ্বাস করে নিব না। আমরা সেগুলো অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ হবে। ভালো থাকবেন সবাই।